হ্যালো बच्चों, क्या हालचाल। आज আমরা তোমাদের জন্য নিয়ে আসছি নিট 2021-এর ফিজিক্স পেপারের ডিটেল সলিউশন। আজ আমরা নিটের যে 50টা প্রশ্ন তোমাদের জন্য আসছিল 2021-এর পরীক্ষাতে তার ডিটেল সলিউশন করব এবং কীভাবে ওই ধরনের প্রশ্নগুলোর শর্টকাট অ্যান্সার খুঁজে পেতে হয় কম্পারেটিভ পরীক্ষাগুলোতে সে সমস্ত টেকনিকগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো চলো প্রত্যেকটা প্রশ্নের ডিটেল সলিউশন করি, কোশ্চেনের স্ক্রিন নিয়ে আসি আর পরপর প্রত্যেকটা প্রশ্নের সলিউশন ডিসকাস করি। চলো শুরু করি। ইয়েস, আই এম সুদীপ্ত সামন্ত অ্যান্ড দিস ইজ ইয়োর পেয়ার হাসান অ্যান্ড এভরিথিং। চলো শুরু করি। নিট 2021 ইউজি তার 12ই সেপ্টেম্বর তোমাদের যে পরীক্ষা হচ্ছিল তার ফিজিক্সের পেপারের আমরা পরপর প্রত্যেকটা প্রশ্নের সলিউশন করব। একদম প্রথম দেখতে পাচ্ছ 1 নম্বর যে প্রশ্নটা আছে সেকশন এ ফিজিক্সের 1 দাগের an inductor of inductance L, a capacitor of capacitance C and a resistor of resistor R are connected in series to an AC source of potential difference V volt as shown in the figure। নিচে দেখতে পাচ্ছ একটা ডায়াগ্রাম মতো দেওয়া আছে। এখানে প্রশ্ন বলছে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস এল সি আর ইজ 40 ভোল্ট। এখানে পরপর দেওয়া আছে, প্রথমটাতে 40, মিডিল ক্যাপাসিটারটাতে আছে 10 ভোল্ট আর শেষের রেজিস্ট্যান্সে আছে 40 ভোল্ট করে ড্রপ আছে। বলছে দ্য অ্যাম্পলিটিউড অফ কারেন্ট ফ্লো থ্রু এলসিআর সার্কিট উইল বি, কারেন্টটা দেওয়া আছে 10√2 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে প্রশ্ন বলছে দ্য ইম্পিডেন্স অফ দ্য সার্কিট। ওকে, আমরা জানি ক্যাপাসিটারের ভোল্টেজ ডিফারেন্স যা হয়, ক্যাপাসিটার আর ইন্ডাক্টার ওদের পরস্পর অপোজিট দিক করে হয়। অর্থাৎ আমরা যদি একটা ছোটো করে ডায়াগ্রাম বানাই, ধরো ডায়াগ্রামের ওপর দিকে কাজ করছে ভিএল, তাহলে এই দিক বরাবর কাজ করবে ভিসি আর এদিক বরাবর কাজ করবে ভিআর। আগে আমাকে বের করতে হবে এর নিট ইএমএফ কত হবে। নিট ইএমএফ এখানে হবে √ওভার অফ ওই ক্যাপাসিটার আর ইন্ডাক্টারের যে ভোল্টেজটা আছে, এখানে আছে 40, এখানে আছে 10, ওদের ডিফারেন্স মানে সূত্রটা যেটা আছে আমার ভিএল মাইনাস ভিসি তার স্কোয়ার প্লাস ভিআর এর স্কোয়ার। তো এই ফর্মুলা যদি মান বসানো হয়, দেখো √ওভার অফ ভিএল আছে 40 মাইনাস ভিসি আছে 10, মানে 30 হবে, 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার, মানে তাকে হিসাব করলে আসবে 50। √ওভার করে নিলে একবারে উত্তর আসবে 50। তার মানে আমি নিট ইএমএফ পেলাম 50। এবার আমাকে বের করতে বলছে এই সার্কিটের ইম্পিডেন্স। যেহেতু এখানে ইম্পিডেন্স বের করতে বলছে, ইম্পিডেন্স অফ দ্য সার্কিট ইজ, ইম্পিডেন্সের ফর্মুলা জানি জেড হয়, জেড সমান হয় ওই ইএমএফ বাই কারেন্ট। এখানে কারেন্ট অবশ্যই আরএমএস কারেন্ট, এখানে যে কারেন্ট দেওয়া আছে আই, আচ্ছা ইএমএফ আমরা এখানে বেরিয়েছে 50 বাই আই। আরএমএস যদি বের করতে হয় আরএমএস কারেন্ট, তাহলে সেটা হয় আই বাই √2, কারেন্টকে √2তে ভাগ লাগাতে হয়। তাহলে এখানে যে কারেন্ট আছে 10√2, √2টা কেটে যাবে, শুধু থাকবে 10, তাহলে কারেন্টের জায়গায় বসবে শুধু 10। 50/10 মানে উত্তর হবে 5 ওহম। তাহলে এখানে অপশান অনুযায়ী অপশান 4 যেটা আছে 5 ওহম, ওটাই হবে সঠিক উত্তর। এরপর নেক্সট 2 দাগের প্রশ্নটা আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স ফ্রম দ্য প্রিজম, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য গ্লাস দেওয়া আছে √3। ওকে, এই যে ডায়াগ্রামটা দেওয়া আছে, ডায়াগ্রামটা যদি আমি পূর্ণ করি তাহলে দেখবে এটা যেহেতু পারপেন্ডিকুলার পড়ছে, তার মানে আলোটা দিক থেকে এসে সোজা এই দিকে আসবে, শেষে এখানে প্রতিসরণ হয়ে এদিকে বেরিয়ে যাবে, এইভাবে ব্যাপারটা হতে পারে। আচ্ছা, অ্যাঙ্গেলগুলো কত কত হয় দেখি। এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60 ডিগ্রি, এইটা, তার মানে এইটা নিশ্চয়ই হবে 30 ডিগ্রি, কারণ যেহেতু এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, 90 60 আছে মানে 30 হবে সেটা। ওটা যদি 30 হয়, দেখো আবার এই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি। তাহলে এই যে রশ্মিটা পড়ছে এখানে, ওর আপতন কোণ কত হবে? ওর আপতন কোণ হবে এদিক থেকে, যদি আমি একটা পারপেন্ডিকুলার টানি এইভাবে, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি। 30 ডিগ্রি, তাহলে আমরা সেই যদি স্নেলের সূত্র বসাই, সেই μ1 sin i সমান হবে μ2 sin r। তাই যদি হয় তাহলে μ1 বলতে যেটা ওই প্রিজমেরটা মানে √3 আছে,
আর আই বলতে এই যে 30 ডিগ্রি কোণে পড়ছে আলোটা, তাহলে সাইন 30 বাইরের মিডিয়ামের প্রতিসারাঙ্ক, বাইরের মিডিয়াম যেহেতু বাতাস আছে, এয়ার আছে, তাহলে আমি এটা 1 ধরে নিতে পারি, মিউটুর মান 1। আর এখান থেকে ওই সাইন আর আমাকে বের করতে বলছে অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স, মানে আর এর মানটাই বের করতে হবে, ঠিক আছে। সাইন 30 মানে হাফ হয়, তাহলে এদিকে হবে √3/2 সমান ওদিকে আছে সাইন আর, এদিকে আছে সাইন আর, তাহলে আর সমান কী হবে, সাইন ইনভার্স অফ √3/2, সাইনের 60 ডিগ্রিতে গিয়ে মান হয় √3/2, তাহলে এখানে উত্তর হবে 60 ডিগ্রি যেটা আছে, অপশান 1 যেটা আছে 60 ডিগ্রি, ওটাই হবে সঠিক উত্তর। এই প্রবলেমগুলো মোটামুটি খুব সহজ ছিল, এগুলো তোমরা অনেকেই ঠিক করেছ। এরপর আছে 3 দাগের প্রশ্নটা, বলছে এ ডাইপোল ইজ প্লেসড ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড অ্যাজ শোন, ইন হুইচ ডিরেকশান উইল ইট মুভ। ওকে, আর দেখতে পাচ্ছি একটা ডাইপোল দেওয়া আছে, এদিকে আছে +q, এদিকে আছে -q। ওকে, এই ডাইপোলের প্রবলেম কিভাবে করব। এর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান আছে এই দিক বরাবর, তার মানে এদিক বরাবর যত দূরে যাব তত ইলেকট্রিক ফিল্ড কমতে থাকবে। তার মানে নিশ্চয়ই এই সামনে যে +q আধানটা আছে ওর উপর যে ফোর্স, সেই ফোর্সটা ডেফিনেটলি অনেক বড় হবে, কারণ ওটা এই সেন্টারের দিক থেকে দেখলে অনেক কাছে হয়, তাহলে কাছে হলে ওর জন্য কন্ট্রিবিউশন বেশি হবে। তার মানে যদি এর জন্য ফোর্স F1 হয় আর -qর জন্য যদি ফোর্স F2 হয়, তাহলে এখানে অলওয়েজ F1 ইজ গ্রেটার দেন F2 হবে, ডাইপোল মোমেন্টের ডিরেকশান হবে, অর্থাৎ টুয়ার্ডস রাইট এটা বলা যেতে পারে। কিন্তু এখানে বলছে অপশানগুলো টুয়ার্ডস লেফট, পোটেনশিয়াল এনার্জির একটা ব্যাপার আছে। পোটেনশিয়াল এনার্জি যদি আমরা ফর্মুলা দেখি, ইউ সমান হয় -PE cos থিটা। এখানে দেখো ডাইপোল মোমেন্টের সঙ্গে ইলেকট্রিক ফিল্ড, থিটার মান আছে 180 ডিগ্রি, উল্টো হয়ে আছে, তার মানে cos 180 ডিগ্রি, cos 180 মানে -1, তাহলে এটা আসবে শুধু PE হবে। একটা বিষয় আবার এখানে লক্ষ্য করা যায়, যেহেতু এদিকে দূরত্ব বাড়লে ইলেকট্রিক ফিল্ড কমতিছে, তার মানে আস্তে আস্তে করে পোটেনশিয়াল এনার্জিটা অবশ্যই ডিক্রিজ করবে। তাহলে অপশান অনুযায়ী এখানে যেটা রয়েছে, অপশান 2 নম্বর যে অপশানটা আছে, টুয়ার্ডস দ্য রাইট অ্যাজ ইটস পোটেনশিয়াল এনার্জি উইল ডিক্রিজ, এটাই হবে সঠিক উত্তর, অপশান 2। এইবার রয়েছে 4 দাগের যে প্রশ্নটা আছে সেটা বলছে এ ক্যাপাসিটার অফ ক্যাপাসিট্যান্স সি ইজ কানেক্টেড অ্যাক্রস অ্যান এসি সোর্স অফ ভোল্টেজ ভি given by V equals to V0 sin omega t. The displacement current between the plates of the capacitor would be given by. ডিসপ্লেসমেন্ট কারেন্টের আমরা রাশিমালা জানি আইডি, আর আমরা যে কোনো কারেন্ট মানে জানি কি হয়, dq/dt, q/t হয় dq/dt। তার মানে এখানে যদি কিউর মান বসাই, ডিডিটি অফ, যেহেতু এখানে সাইন ওমেগাটিতে আছে, তার মানে আমরা যে ফর্মুলা জানি সেই কিউ সমান হয় CV, তাহলে এখানে হবে C ইন্টু ভির জায়গায় বসবে V0 সাইন ওমেগা টি, এটা হবে CV0, এগুলো কনস্ট্যান্ট আছে, এগুলো বাইরে বেরিয়ে যাবে, তাহলে বাইরে বেরাবে CV0, আর এখানে সাইন ওমেগাটির করতে হবে ডেরিভেটিভ, সাইনের ডেরিভেটিভ করলে হয় কস, আর যেহেতু ওমেগা টি আছে ওমেগাটা সামনে আসবে, তাহলে এখানে বাইরে আসবে CV0 ওমেগা কস অফ ওমেগা টি, এইটা হবে সঠিক উত্তর, CV0 ওমেগা কস ওমেগা টি। তাহলে এখানে অপশান অনুযায়ী অপশান 1 যেটা আছে দেখো, আইডি সমান V0 ওমেগা সি কস ওমেগা টি, ওটাই হবে সঠিক উত্তর, অপশান A 1টা। একদমের পরে কোশ্চেন নাম্বার 5, এ থিক কারেন্ট ক্যারিং কেবল অফ রেডিয়াস R carries current I uniformly distributed across its cross section. The variation of magnetic field B due to the cable with distance R from the axis of the cable is represented by. এটা আমরা খুব সাধারণভাবে জানি যে প্রথম কেবল পর্যন্ত ওটা লিনিয়ারলি ইনক্রিজ করে। গ্রাফের ক্ষেত্রে আমরা যদি বি ভার্সেস ম্যাগনেটিক ফিল্ড ভার্সেস ডিস্টেন্সের গ্রাফ আঁকি, তাহলে দেখবো যে প্রথম সারফেস পর্যন্ত লিনিয়ারলি ইনক্রিজ করে, তারপর এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করে, এইভাবে হয়। এটা একটা স্ট্যান্ডার্ড গ্রাফ ছিল, অপশান হবে অপশান 3 নম্বর যেটা আছে ওটাই হবে সঠিক উত্তর। এরপর 6 নম্বর যে প্রশ্নটা আছে,
এ কনভেক্স লেন্স এ অফ ফোকাল লেন্থ 20 সেমি অ্যান্ড এ কনভেক্স লেন্স অফ বি। দুটো লেন্স আছে, প্রথমটা হচ্ছে কনভেক্স, তার ফোকাল লেন্থ আছে 20 সেমি, দ্বিতীয়টা হচ্ছে কনকেভ, তার ফোকাল লেন্থ আছে 5 সেমি, আর কেপ্ট অ্যালং দ্য সেম অ্যাক্সিস উইথ এ ডিস্টেন্স ডি বিটুইন দেম। ইফ এ প্যারালাল বিম অফ লাইট ফলিং অন এ লিভ বি অ্যাজ এ প্যারালাল বিম দেন দ্য ডিস্টেন্স ডি ইন সেমি উইল বি। মানে কি বলছে, দুটো লেন্সের কম্বিনেশান বানিয়েছে, প্রথমটা কনভেক্স তারপরটা কনকেভ। বলছে প্রথমে কনভেক্স লেন্সের উপর সমান্তরাল আলো এসে পড়বে, তাদের ভেতরে অপারেশনের পর আবার শেষমেশ কনকেভ থেকে মানে অবতল লেন্স থেকে আবার সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে। তার মানে নিশ্চয়ই ওদের ওভারঅল পাওয়ার দেখো জিরো হবে। মানে কি হবে দেখো, প্রথমে একটা কনভেক্স লাগানো আছে, তারপরে একটা কনকেভ লাগানো আছে, এখান থেকে সমান্তরাল আলো এসে পড়ছিল আর উপরে এই রশ্মিগুলোকে ভিতর দিকে বাঁকিয়ে নিয়ে আসবে আর এই বাইরের দিকে সরানোর চেষ্টা করবে, মানে ওভারঅল শেষমেশ আবার সমান্তরাল হয়ে বেরোচ্ছে। তার মানে দেখো ওভারঅল এই দুটোর কম্বিনেশানের ফলে পাওয়ার তো শূন্য হয়ে যাচ্ছে, আলোক রশ্মির কোনো ডিরেকশানের চেঞ্জই হবে না, সমান্তরাল এসে সমান্তরালে বেরিয়ে যাচ্ছে। তার মানে ওভারঅল আমি পাওয়ার পাবো এখান থেকে জিরো, লেন্সের কোনো পাওয়ার কম্বিনেশনের কোনো পাওয়ারই থাকবে না। এবার আমরা সেই লেন্সের কম্বিনেশানের পাওয়ারের ফর্মুলা জানি, সেই ফর্মুলাতে বসালেই কাজ হবে। লেন্সের কম্বিনেশানের পাওয়ারের ফর্মুলা ছিল এইভাবে, সেই পি সমান হতো 1/f1 প্লাস 1/f2 মাইনাস d/f1f2, এইভাবে ছিল ফর্মুলা। কারণ ফোকাস দৈর্ঘ্যটা পাওয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল হয়, ব্যস্তানুপাতিক হয়। তাহলে মান বসাই, প্রথমটা আছে 20 সেমি, তাহলে প্রথমটা f1-এর জায়গায় 1/20 প্লাস f2 আছে 5 সেমি, যেহেতু এটা কনকেভ ছিল অবতলের ফোকাস মানে মাইনাস হবে, তাহলে -5 মাইনাস এখানে ডি থাকছে, ডির মান আমি জানি না, ডির মানটাই বের করতে হবে, d/f1-এ 20, f2-র জায়গায় হবে -5, ওটা সমান হবে 0। কারণ যেহেতু সমান্তরাল আলো এসে সমান্তরাল বেরিয়ে যাচ্ছে, তার মানে ওভারঅল ওর ক্ষমতা 0, পি সমান 0। এখান থেকে দেখো একটু হিসাব করে নিলে এই ডির মানটা আসবে 15 সেমি, তাহলে আমি ওভারঅল ডির মান পাবো এখান থেকে দূরত্ব 15 সেমি। এটাই হবে সঠিক উত্তর। অপশান 2 নম্বর যে অপশানটা আছে ওটাই হবে সঠিক উত্তর। এরপর 7 দাগের প্রশ্ন, অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস অফ ওয়েভলেন্থ ল্যামডা ইজ ইনসিডেন্ট অন এ ফটো সেন্সিটিভ সারফেস অফ নেগলিজিবল ওয়ার্কিং ফাংশন। ওকে, ইফ এম মাস each of photoelectron emitted from the surface has de Broglie wavelength lambda d will be, মানে ইনসিডেন্ট ওয়েভলেন্থের সঙ্গে ডি ব্রগলি ওয়েভলেন্থের একটা সম্পর্ক চাইছে এখানে। আর যেহেতু এখানে বলা আছে যে নেগলিজিবল ওয়ার্কিং ফাংশন, ইনসিডেন্ট রের যে পাওয়ার হবে সেটাই হবে ওর ইলেকট্রনও সেই সেম পাওয়ার পাবে, কারণ ওর ওয়ার্কিং ফাংশন বলতে ওই ইলেকট্রনকে রিলিজ করতে কোনো এনার্জি খরচা হবে না ওখানে। তাহলে এখানে এনার্জি রাশিমালা ই সমান আমরা জানি হয় hc/λ, এটা সাধারণ ব্যাপার। আর এখানে ডি ব্রগলি ওয়েভলেন্থের ব্যাপার আছে, ডি ব্রগলি ওয়েভলেন্থের রাশিমালা জানি ল্যামডা অফ ডি সমান হয় h/p হয়, পির মান বসিয়ে দিলে হয় √2me। তাহলে ওই জায়গায় উপরে এই ইর মানটা বসিয়ে দিই, বসিয়ে দেখো হিসাব করলে আসবে এখানে উপরে h থাকবে, নিচে √2m, ইর জায়গায় বসবে hc/λ, এইভাবে। এটাকে একটু হিসাব করে নিলে দেখো আমি ল্যামডাটির মান পাবো, একবারে উপরে এইচ একটা কেটে যাবে, তার মানে ওটা রুটে চলে আসবে, √h উপরে উঠবে, h/2mc এইটা আসবে। তাহলে এখান থেকে ল্যামডার মান কত আসবে দেখো, এই ল্যামডার মানটা বের করলে কত আসবে, ল্যামডার মান বের করতে গেলে তাহলে দুদিকে স্কোয়ার করে দিই, রুটটা উঠে যাবে। তা দেখো শেষমেশ ল্যামডার মান হিসাব করলে কোনো প্রত্যেকে করলে আসবে, যেটা হিসাব করে চলে আসবে 2mc/h ইন্টু ল্যামডা ডির স্কোয়ার। তাহলে এখানে অপশান অনুযায়ী 3 নম্বর যে অপশানটা আছে ল্যামডা সমান 2mc/h ইন্টু ল্যামডা ডি স্কোয়ার, ওটাই হবে সঠিক উত্তর। এরপর রয়েছে 8 দাগের প্রশ্ন, এখানে দুটো কলমের মধ্যে ম্যাচ করাতে হবে। কলম 1-এ আছে ড্রিফট ভেলোসিটি। ওকে, একটা দুটো ম্যাচিং করালেই আশা করি উত্তর আমরা খুঁজে পেয়ে যাব। প্রথম যেটা আছে ড্রিফট ভেলোসিটি, আমরা ড্রিফট ভেলোসিটির রাশিমালা জানি, এটা হয়
এই যে আছে স্মল ই ইন্টু ক্যাপিটাল ই টাউ বাই এম, ওটা হবে ডিপ ভেলোসিটি। তার মানে এর সঙ্গে আর, এর সঙ্গে আর কোন অপশানটাতে আছে? এর সঙ্গে আর, বাবা এর সঙ্গে আর তো সবগুলোতেই আছে, চারটাতেই আছে। পরেরটা দেখা যাক, ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি। ওকে, রেজিস্টিভিটি বের করতে বলছে, তাহলে আমরা হচ্ছে ওহমস ল যদি ভাবি, যে সমান হতো সিগমা ইন্টু ই, আবার 1/σ মানেই হয় রেজিস্টিভিটি, তাহলে এখান থেকে 1/σ মান কত হবে? 1/σ করে দিলে আসবে E/J, E/J। তাহলে E/J বলতে এস আছে, তাহলে বির সঙ্গে হবে এস, বির সঙ্গে এস অপশান অনুযায়ী ওপরের দুটা হচ্ছে, এই উপরের দুটা একও হতে পারে, দুইও হতে পারে। তাহলে এবার যেতে হবে আমাকে 3 নম্বর অপশান, বা এই যে শেষে যেটা ডিতে আছে কারেন্ট ডেনসিটি। কারেন্ট ডেনসিটির আমরা ফর্মুলা জানি হয় NEVD, এই যেটা কিউতে আছে, তাহলে ডির সঙ্গে কিউ, ডির সঙ্গে কিউ। ওকে, পেয়ে গেছি আমরা 1 নম্বর। 1 নম্বর যে অপশানটা আছে ওই ম্যাচিংটাই হবে, ওটাই হবে সঠিক উত্তর। এইভাবে তোমরা পরীক্ষাতে MCQগুলোর ক্ষেত্রে বিশেষ করে কম্বিনেশানকে হিসাব করে করে কোনটার সঙ্গে কোনটা ম্যাচিং হচ্ছে দেখে দেখে তোমরা খুব সহজে করে নিতে পারবে। এরপর আছে 9 দাগের প্রশ্ন, এ রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়াস AXZ আন্ডারগোজ স্পন্টেনিয়াস ডিকে ইন দ্য সিকোয়েন্স। একটা নিচে রিয়াকশান মতো দেওয়া আছে, সেখানে বলছে হোয়ার জেড ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ ইলেকট্রন এক্স, দ্য পসিবল ডিকে অফ দ্য পার্টিকেল সিকোয়েন্স আর। কখন কোনটা বেরোচ্ছে দেখো, একটা বিষয় লক্ষ্য করো, প্রথমে যেটা ছিল এক্স, তার মাথাতে ছিল এ, নিচে ছিল জেড, পরেরটাতে ওটা বি হয়ে গেছে, নিচে হয়ে গেছে দেখছো Z-1। তার মানে নিশ্চয়ই এমন কোনো পার্টিকেল ওখান থেকে বেরিয়েছে যার অ্যাটমিক নাম্বার নিচে অবশ্যই +1 হতে হবে, কারণ একমাত্র প্লাস বেরিয়ে গেলে তাহলে তো একের অভাব যাবে, ওই জন্য Z-1 হয়ে গেছে। তার মানে এখানে অপশন অনুযায়ী প্রথমটা অবশ্যই বিটা প্লাসকে বেরাতে হবে, কারণ বিটা প্লাসের ক্ষেত্রে আমরা জানি E+1 হয় নিচে। হ্যাঁ, এই একটা অপশান দেখলেই তুমি উত্তর পেয়ে যাবে, তুমি যদি পরেরগুলো মিলাও তাও হবে। তারপরটা Z-3 হয়ে গেছে, তার মানে আবার একটা বেরিয়েছে যার অ্যাটমিক নাম্বার 2 ছিল। অ্যাটমিক নাম্বার 2 কার হয়? হিলিয়ামের ক্ষেত্রে হয়, আলফা। হিলিয়াম 4 হয়, তাহলে নিচে নিশ্চয়ই 2 আরও বেরিয়ে গেছে, ওই জন্য ওটা -3 হয়ে গেছে -1 থেকে। তারপরে একটা আলফা, তারপরে হয়ে গেছে Z-2। -2 মানে 3 থেকে এক ঘর কমে গেছে, কমে গেছে মানে নিশ্চয়ই 1 ওর সঙ্গে যোগ হয়ে গেছে। যোগ তো তখনই হবে যদি মাইনাস বেরায় ওখান থেকে, মানে E-1 ইলেকট্রন, দ্যাট ইজ B-। তাহলে অপশান হবে অপশান 3, এটাই হবে সঠিক উত্তর। তোমরা MCQর ক্ষেত্রে ওই একটা দেখে নিলেই এর সঠিক উত্তর কোনটা তোমরা পেরে যাবে পরীক্ষাতে, সবগুলো আর বের করার দরকার নেই। এরপর রয়েছে 10 দাগের প্রশ্ন, বলছে দ্য ইফেক্টিভ রেজিস্ট্যান্স অফ এ প্যারালাল কানেকশান দ্যাট কনসিস্ট অফ 4 ওয়্যারস অফ ইকুয়াল লেন্থ, ইকুয়াল এরিয়া অফ ক্রস সেকশন অ্যান্ড সেম মেটেরিয়াল ইজ 0.25 ওহম। এখানে বলছে 4টা রোধ আছে, তাদেরকে সমান্তরালে রাখা আছে, তাদেরকে সমান্তরালে রেখে তাদের তুল্য রোধের মান দেওয়া আছে 0.25। তাহলে যদি তুল্য রোধ 0.25 হয় আর প্রত্যেকটা রোধ যদি সমান হয়, তাহলে সেই তুল্য রোধ কী আসবে এর? কারণ আমরা সমান্তরালের ক্ষেত্রে যদি একই রোধ হয়ে যায় তাহলে তুল্য রোধের রাশিমালা কী জানি, RP সমান হয় R/4 হয়ে যাবে, 4টা রোধ আছে, তাহলে এর মানটাই দেওয়া আছে 0.25। তাহলে প্রত্যেকটা রোধের মান কী হবে? আর এর মান আসবে 4 × RP, তাহলে দেখো প্রত্যেকটা রোধের মান হবে 1 ওহম করে। প্রশ্নে যেটা বলছে এখানে যে যখন ওটাকে সিরিজে যোগ করা হবে, মানে শ্রেণী সমবায়ে যোগ করা হবে, তখন ওর তুল্য রোধ কত হবে? তাহলে 4টাকে যদি শ্রেণীতে যোগ করা হয়, সিম্পলি 4টা রোধ যোগ হয়ে যাবে, তাহলে উত্তর হবে 4 ওহম। তাহলে অপশান অনুযায়ী 4 নম্বর যে অপশানটা আছে 4 ওহম, ওটাই হবে সঠিক উত্তর। এরপর রয়েছে 11 দাগের প্রশ্ন, এটা বলছে এ পার্টিকেল ইজ রিলিজড ফ্রম হাইট S। ওকে, মানে ধরো এরকম একটা হাইট আছে, এখান থেকে একটা পার্টিকেলকে ছাড়া হয়েছে, নিচে এখানে গ্রাউন্ড লেভেল আছে, এই হাইটটা বলছে S, টোটাল হাইটটা S আছে। অ্যাট এ সার্টেন হাইট ইটস কাইনেটিক এনার্জি ইজ 3 টাইমস ইটস পোটেনশিয়াল এনার্জি। একটা সময় দেখা গেছে এমন একটা বিন্দুতে পৌঁছিয়েছে, এমন একটা জায়গায় পৌঁছিয়েছে যেখানে কাইনেটিক এনার্জিটা পোটেনশিয়াল এনার্জির 3 গুণ। তার মানে EK, মানে যেটা কাইনেটিক এনার্জি হয় সেটা 3 গুণ হবে অফ
ইপি, ইপি মানে পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি। গতিশক্তিটা স্থিতিশক্তি 3 গুণ হয়। তাহলে বলছি দ্য হাইট ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ অ্যান্ড দ্য স্পিড অফ দ্য পার্টিকেল অ্যাট ইনস্ট্যান্ট আর রেসপেক্টিভলি। ওকে, আগে হাইটটা তাহলে বের করি। দেখো এখানে টোটাল আমরা জানি যে কোনো এই ধরনের গতি মোশনের ক্ষেত্রে টোটাল মেকানিক্যাল এনার্জি মানে যেটা বলা হয় মোট যান্ত্রিক শক্তি, সেটা যোগফল হয় কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির যোগফল হয়। তাহলে এখানে আমি বলতে পারি ইর মানটা মানে ইকে গতিশক্তি আর স্থিতিশক্তিকে যোগ করলে ওটাই হবে মোট শক্তি। তাহলে ইকের জায়গায় মান বসাও, উপরে আছে ইকে সমান হয় 3 ইপি, তাহলে 3 ইপি প্লাস ইপি সমান আসবে ই, মানে 4 মানে 4 ইপি আসবে, এখানে 4 ইপির মান আসবে ই। এরকম মোটামুটি একটা রিলেশান। আচ্ছা, এইবার ই বলতে টোটাল এনার্জি হয়, তাহলে আমি এখানে এর পরের লাইনটা এখানে করে দিচ্ছি। তাহলে এখানটা হবে 4 ইন্টু ইপি বলতে আমরা পোটেনশিয়াল এনার্জি বলতে mgx বুঝি, mgx, আর টোটাল এনার্জি হয় mgh হয়। এইচ বলতে এখানে হাইট, এখানে এস আছে, তাহলে mgs। এখান থেকে দেখো mg দুদিকে কেটে যাবে, তাহলে এক্সের মান আসবে s/4। এই হাইটে গিয়ে ওই ব্যাপারটা ঘটবে। তাহলে এখানে অপশানে দেখো s/4 1 নম্বরেও আছে, 2এও আছে, 4এও আছে। তাহলে আমাকে বের করতে হবে 2 নম্বর যেটা আছে ওর ভেলোসিটি কত হবে, ওখানে সেই ভেলোসিটিটা বের করতে হবে। ওকে, ভেলোসিটি বের করার জন্য আমরা সূত্র জানি হয় v² সমান u² প্লাস 2as। ভির মানটাই বেরাবে। ইউ বলতে প্রাথমিক বেগ, যখন আমি বস্তুটাকে ছাড়ছি তখন বেগ 0 ছিল, তাহলে u0 লেখার দরকার নেই, এটা ভ্যানিস। এদিকে থাকে 2as, এ বলতে এখানে অভিকর্ষ ত্বরণ আছে g, আর এটা এস। এস বলতে আচ্ছা একটা বিষয়, টোটাল হাইট যদি আমার এস হয়, s/4 হাইটে আছে বলে ধরে নেওয়া হয় গ্রাউন্ড ফ্লোর থেকে s/4, তাহলে উপর থেকে পড়ছে কতটা? নিশ্চয়ই পড়ছে 3p/4, 3s/4, সরি 3s/4। তাহলে এখানে এসের জায়গাতে আমি লিখতে পারি 3s/4, কারণ অতটা হাইট সে পড়েছে, ওর জন্যই অ্যাকচুয়ালি ওই বেগটা তৈরি হবে। এটাকে হিসাব করে নিলে দেখো v² আছে, তাহলে ভির মান হবে √ওভার এইটা, 2 2 কাটবে, এখানে 2 2 4 হবে, তাহলে 3 2 আসবে একটা। তাহলে উত্তর আসবে ভির মান v সমান আসবে √3 gs/2। ভেলোসিটি বেরালো √3 gs/2। তাহলে এখানে অপশানগুলো অনুযায়ী 4 নম্বর যে অপশানটা আছে, দূরত্ব হবে s/4 আর ভেলোসিটি হবে √3 gs/2, ওটাই হবে সঠিক উত্তর, 4 নম্বর অপশান। 12 দাগের যে প্রশ্নটা আছে, হাফ লাইফ অফ এ রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস ইজ 100 আওয়ার্স। হাফ লাইফ মানে হচ্ছে যতগুলো নাম্বার অফ অ্যাটমস ছিল তার অর্ধেক হয়ে যাবে ওখানে, এটাকে বলে হাফ লাইফ। তার মানে আমি এখান থেকে যেটা দেওয়া আছে, ধরো ইনিশিয়ালি ছিল a0, তাহলে হাফ লাইফ মানে a0/2 হয়ে যাবে এখন। তাহলে এখানে ওই a0/2, আর আমরা সূত্র জানি ওটা হয় a0 মানে ইনিশিয়াল যা ছিল ইন্টু e⁻⁻λt হয়। মানে টির মানে হচ্ছে 100 আওয়ার, 100 ঘন্টা আছে, মানে 100 ইন্টু λt হয়। এটা গেল হাফ লাইফের ক্ষেত্রে। এবার যেহেতু বের করতে বলছে 150 আওয়ারে কী হবে, তাহলে 150 আওয়ারের ক্ষেত্রে কি হয় সেটা দেখা যাক। তখন ধরো পার্টিকেলের সংখ্যা হবে a প্রাইম, কত হবে আমি জানি না, ইনিশিয়ালি ছিল a0, সূত্র যেটা ছিল e⁻⁻λt, টির মান এখানে 150, ল্যামডার মান তো ল্যামডাই আছে। এটাকে একটু সাজিয়ে গুছিয়ে কি লিখে নেওয়া যায়, দেখো a0 থাকুক e⁻⁻150টাকে আমি লিখতে পারি 3/2 100 ল্যামডা। এটা এই কারণে করছি কারণ উপর থেকে এই e⁻100 ল্যামডার মানটা আমি এখানে বসাবো বলে, এই জন্য এই টার্মে এনেছি ব্যাপারটাকে। তাহলে এখান থেকে মান করলে দেখো a0, আচ্ছা এদিকটাতে বেরিয়ে যাবে e⁻100 ল্যামডা ইন্টু 3/2, মাথাতে থাকবে e⁻পাওয়ারে থাকবে। এই মানটার মান আছে, এদিক থেকে দেখলে দেখো a0 কেটে যাবে, তাহলে এটার মান আসবে হাফ।
তাহলে এখানে মান বসিয়ে দিলে যেটা আসবে A0 ইন্টু হাফ হোল টু দি পাওয়ার 3/2, মানে যেটা আসবে সেটা আমি পরিষ্কারভাবে লিখছি। এদিকে থাকবে A0, এখানে থাকবে হাফ হোল টু দি পাওয়ার 3/2, এইটা হবে। তাহলে হাফ হোল টু দি 3/2 মানে এটা আসবে A0 থাকবে উপরে, নিচে হবে 2√2, এইটা হবে সঠিক উত্তর। এ প্রাইমের মান হবে A0/2√2। তাহলে এখানে অপশান অনুযায়ী অপশান 2 যেটা আছে 1/2√2, ওটাই হবে সঠিক উত্তর। ইনিশিয়াল যা ছিল তার 1/2√2 টাইমস হবে। এরপর 13 দাগের প্রশ্ন, এ কাপ অফ কফি কুলস ফ্রম 90 ডিগ্রি সেন্টিগ্রেড টু 80 ডিগ্রি সেন্টিগ্রেড ইন টি টাইমস হোয়েন দ্য রুম টেম্পারেচার ইজ 20 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তারপরে বলছে মানে একটা কফি সেটা ঠান্ডা হচ্ছে 90 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড, টাইম লাগছে টি, টাইমটা টি দেওয়া আছে, আর তখন রুম টেম্পারেচার ছিল 20। আর তারপরে বলছে দ্য টাইম টেকেন বাই এ সিমিলার কাপ অফ কফি টু কুল ফ্রম 80 ডিগ্রি টু 60 ডিগ্রি। ওই কফিটাকে যদি 80 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে কমাতে হয় উষ্ণতা, তখন কত সময় লাগবে, তখন বলা আছে রুম টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এই প্রবলেম কীভাবে করতে হবে, আমরা রেট অফ চেঞ্জ অফ টেম্পারেচার যদি ফর্মুলা দেখি, প্রথমটার ক্ষেত্রে 90 থেকে 80 কম ছিল, তাহলে রেট অফ চেঞ্জ অফ টেম্পারেচার শেষে হয়েছে 80, আগে ছিল 90, 80 বিযুক্ত 90, টাইম লাগছে টি, ওইটা সমান হবে সামথিং কে কনস্ট্যান্ট ইনটু ওদের রুম টেম্পারেচারের সঙ্গে কী পরিমাণ টেম্পারেচারের চেঞ্জ হচ্ছে সেটা। গড় টেম্পারেচার 90 80 গড় করলে কত হবে, 90 প্লাস 80/2 মাইনাস 20, কারণ রুম টেম্পারেচার 20 ছিল, 20 থেকে এটা বিয়োগ করতে হবে। এইটা ধরো একটা সমীকরণ হলো, এটা একটু কষে নিলে দেখো এটা আসবে -10/t, এদিকে আসবে সামথিং কে কনস্ট্যান্ট ইনটু এটা 85 আসবে, গড় করলে 85 মাইনাস 20 মানে 65 আসবে, একবারে লিখে দিচ্ছি আমি 65, এটা আসবে কে ইন্টু 65। এটাকে ধরো 1 নম্বর সমীকরণ বলে রাখো। আবার 2 নম্বর কেসটাতে হবে একদম সিমিলারভাবে, তখন এদিকে আসবে 60 মাইনাস 80, 60 মাইনাস 80 মানে 20 আসবে, তাহলে তখন আমি একবার লিখে দিচ্ছি, তখন আসবে -20/t, তখন টাইম ধরো অন্য কিছু লাগবে যেটা বের করতে হবে, ধরো t1 লাগবে তখন, তাহলে 20/t1 -20/t1, এদিকে হবে কে ইন্টু, তখন এর গড় কত হবে 80 প্লাস 60/2, গড় 80 প্লাস 60 মানে কত হচ্ছে 80 60 140/2, মানে তাহলে আগেরটা ছিল -10/t সমান আমি পেয়েছিলাম এখানটাতে 65 কে ইন্টু 65 এটা ছিল, আর এখন পাচ্ছি -20/t1 সমান ওটা আসবে 80 প্লাস 60/2 মানে 70 মাইনাস 20 মানে 50, কে ইন্টু সামনে কে কনস্ট্যান্ট ইন্টু 50। এই দুটো যদি অনুপাত করি দেখতে পাবে কে কেটে যাবে, এদিকে t1, তাহলে রেশিও আসবে, আমি 5টাতে দেখিয়ে দিচ্ছি এখানটাতে, এদের রেশিও আসবে শেষমেশ t1/2t সমানের দিকে আসবে 13/10, 5 দিয়ে এটা কেটে যাবে। তাহলে আমাকে বের করতে বলছে শেষমেশ কত সময় লাগবে t1 এর মান, তাহলে t1 এর মান হবে, এদিক থেকে গুণ হয়ে যাবে, এটা 2 উবরে যাবে, 5 হবে, মানে 13/5 13/5 ইন্টু টি, এটাই হবে সঠিক উত্তর। অপশান 2 যেটা আছে 2 নম্বর অপশান 13/5 ইন্টু টি, ওটাই হবে সঠিক উত্তর। এরপর 14 দাগের প্রশ্ন আছে একটা, বলছে দ্য নাম্বার অফ ফোটনস পার সেকেন্ড অন অ্যান অ্যাভারেজ ইমিটেড বাই এ সোর্স অফ মনোক্রোমেটিক লাইট অফ ওয়েভলেন্থ 600 nanometer when it delivers the power of 3.3 × 10⁻³ watt will be প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান দেওয়া আছে, এইচ এর মান 6.6 × 10⁻34। আমরা পাওয়ারের রাশিমালা জানি, পি সমান হয় নাম্বার অফ ফোটনস যেটা আমাকে বের করতে বলছে ইন্টু hc/λ।
তাহলে এখানে দেখো প্রত্যেকটার মান দেওয়া আছে, পির মান দেওয়া আছে এইটা বসাবে, বসাই ধরো 3.3 ইন্টু 10⁻³ এনের মান তো জানি না, থাকুক, ইন্টু এইচ বলতে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট দেওয়া আছে 6.6 ইন্টু 10⁻34, সি বলতে লাইটের স্পিড 3 ইন্টু 10⁸ বাই নিচে হবে ল্যামডা, ল্যামডার মান আছে 600 ন্যানোমিটার, তাহলে 600 ইন্টু 10⁻৯। এইটাকে হিসাব করতে হবে, মুখে মুখে হিসাব করতে হবে। এদিকে 3.3 সঙ্গে তুমি এদিকে 6.6 কেটে 2 কাটবে, এরকম করে কাটাকাটি করতে হবে। এবার 10⁻গুলোকে হিসাব করে নিতে হবে, 2 এদিকে 300 কেটে নিতে পারো, এরকম করে কাটাকাটি করে নেবে। দেখবে শেষমে হিসাব করে এনের মানটা আসবে 10⁻16, এটাই হবে সঠিক উত্তর। তাহলে এখানে অপশান অনুযায়ী অপশান 3 নম্বর যেটা আছে 10⁻16 ওটাই হবে সঠিক উত্তর। এরপর 15 দাগের প্রশ্ন রয়েছে, বলছে বডি ইজ এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন উইথ ফ্রিকোয়েন্সি n, দ্য ফ্রিকোয়েন্সি অফ ইটস পোটেনশিয়াল এনার্জি ইজ। ওকে, এটা খুব কনসেপচুয়াল ব্যাপার ছিল, একটা কনসেপ্ট না জানলেই উত্তর পেয়ে যেতে। সেটা হচ্ছে আমরা জানি যে পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা ডবল হয়, এমনি যা ফ্রিকোয়েন্সি হয় n তার ডবল হয়, মানে উত্তর হবে 2n, 2 নম্বর অপশান হবে সঠিক উত্তর। 16 দাগের যে প্রশ্নটা আছে, an infinitely long straight conductor carrying a current of 5 ampere is shown, an electron is moving with a speed of 10⁵ meter per second parallel to the conductor, the perpendicular distance between the electron and the conductor is 20 semi, ছবিতে দেওয়া আছে এখানে। at an instant calculate the magnitude of force experienced by the electron at that instance। ঠিক আছে, হয়ে যাবে। আমাকে ফোর্স বের করতে হবে, মানে অ্যাকচুয়ালি আমরা ফোর্সের রাশিমালা জানি, এফ সমান হয় QVB। তাহলে আগে আমাকে ওই কিউর মান বলতে ইলেকট্রনের আধান, ওটা বসিয়ে দিতে পারবো, ঠিক আছে, অসুবিধা নেই। আর ভির মানটাও দেওয়া আছে, তাহলে আগে বের করতে হবে আমাকে ম্যাগনেটিক ফিল্ড কত হবে। ওখানে কারেন্ট গেলে ম্যাগনেটিক ফিল্ড বির মানটা কী হয়, আমরা বি রাশিমালা জানি, বি সমান হয় এই ইনফাইনাইটলি লং স্ট্রেট ওয়্যারের ক্ষেত্রে রাশিমালা আমরা জানি μ0/2π, এটা শুধুমাত্র ইনফাইনাইটলি লং স্ট্রেট ওয়্যারের ক্ষেত্রেই হয় I/R। তাহলে প্রতিটার মান বসাও। এই μ0/2π এর মান আমরা জানি হয়, মানে এমনি μ0/4π এর মান জানি, সেটা হয় 10⁻⁷, এটা 2π আছে মানে তাহলে হবে 2 × 10⁻⁷, এটা গেল। আই বলতে এখানে দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার, তাহলে আয়ের মান 5, আর দূরত্ব বলতে আছে 20 সেমি, সেমিকে মিটার করলে হবে 0.2 মিটার, তাহলে 5/0.2। এইটা হিসাব করে নাও, এটা আসবে ম্যাগনেটিক ফিল্ড বির মান। এটা হিসাব করলে যেটা আসবে 2 কেটে যাবে এদিক থেকে, 5 থাকবে, আচ্ছা, তাহলে হবে 5 × 10⁻⁶, এত টেসলা ম্যাগনেটিক ফিল্ড বেরিয়ে গেল। এবার ফোর্স বের করতে হবে, ফোর্সের রাশিমালা জানি QVB, প্রতিটা মান বসাও। কিউ বলতে ইলেকট্রনের আধান 1.6 10⁻⁹, ভি আছে এখানে 10⁵, তাহলে ভির মান বসাও 10⁵, আর বি তো এখানে বেরিয়েছে, এইটা 5 × 10⁻⁶, এটা হিসাব করলে উত্তর যেটা বেরাবে হিসাব করলে 8 × 10⁻20, 8 × 10⁻20 অত নিউটন। অপশানগুলো অনুযায়ী অপশান 4 নম্বর যে অপশানটা আছে 8 × 10⁻20 নিউটন, ওটাই হবে সঠিক উত্তর। এরপর রয়েছে 17 দাগের প্রশ্ন, সেটা বলছে ইফ ফোর্স এফ, অ্যাক্সিলারেশন এ অ্যান্ড টাইম টি আর চুজেন অ্যাজ দ্য ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস, ফাইন্ড দ্য ডাইমেনশনস অফ এনার্জি। ওকে, এনার্জির মাত্রা বের করতে হবে ইন টার্মস অফ ফোর্স, অ্যাক্সিলারেশন অ্যান্ড টাইম। ওকে, এই ধরনের প্রবলেম আমরা করেছি। এই পার্টিকুলার প্রবলেমের জন্য যেহেতু আমাকে বের করতে বলছে এনার্জির ডাইমেনশন, আমরা এনার্জি বলতে কি বুঝি, ওয়ার্ক ডান, মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইন্টু ডিস্টেন্স ধরো এক্স, এফ ইন্টু এক্স। আবার আমরা যেগুলোর আকারে বের করতে বলছে, ধরো ফোর্স বা এদিকে অ্যাক্সিলারেশান, অ্যাক্সিলারেশানের ডাইমেনশান কী জানি, মাত্রা হয় LT-2, LT-2, আর টাইমের ডাইমেনশান তো টি হয়, ঠিক আছে, ছাড়ো। এখানে একটা বিষয় আমরা যদি লক্ষ্য করি, অ্যাক্সিলারেশনের সঙ্গে যদি আমি টাইমের স্কোয়ারকে গুণ লাগাই, তাহলে দেখো T-2 আর T² হয়ে কেটে যাবে, পড়ে থাকবে L,
কেন বলছি ওটা, তাহলে আমি ফোর্সটাকে এফই রেখে দেবো, এটাকে চেঞ্জ করব না, এফটা এফই থাক, এক্সের জায়গায় করব এ ইন্টু টি স্কোয়ার, কারণ আমরা জানি ডিস্টেন্স সমান হয় এ টি স্কোয়ার, ত্বরণ ইন্টু টাইম স্কোয়ার করলে ডাইমেনশনালি মিলে যাবে এটা। তাহলে একটা অ্যাক্সিলারেশান থাক আর এটা টাইম স্কোয়ার লাগিয়ে দিই, এটা করলে ডাইমেনশনালি মিলে যাবে। এটা -2 আছে, সেটা টি স্কোয়ার হয়ে কেটে যাবে, শুধু থাকবে এল, যেটা আমার দরকার। তাহলে অপশানগুলো অনুযায়ী হবে এফ এ টি স্কোয়ার। তাহলে অপশান অনুযায়ী অপশান 2 নম্বর যে অপশানটা আছে এফ এ টি স্কোয়ার, ওটাই হবে সঠিক উত্তর। এরপর 18 দাগে আবার একটা কলম ম্যাচ করাতে হবে, কলম 1-এর সঙ্গে কলম 2। এই ধরনের প্রবলেমও আমরা সহজে করতে পারবো। যেগুলো দেওয়া আছে, ধর প্রথমটাতে আছে রুট মিন স্কোয়ার স্পিড, আমরা রুট মিন স্কোয়ারের স্পিডের রাশিমালা জানি হয় এইটা 3/r/m। তাহলে এর সঙ্গে হবে কিউ, অপশান দেখো এর সঙ্গে কিউ কোনগুলো আছে, এর সঙ্গে কিউ দেখো 2ও আছে 3ও আছে। আরেকটা আছে যেটা এই 2 নম্বরটা যদি দেখো প্রেসার এক্সাইটেড বাই আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাসের প্রেসারের আমরা রাশিমালা জানি পি সমান হয় 1/3 রো সি স্কোয়ার, রো মানে আমি লিখতে পারি 1/3 অফ mn সি স্কোয়ার। তাহলে এখানে অপশান অনুযায়ী দেখো উপরে যেটা আছে বির সঙ্গে পি 1/3 nm ভি স্কোয়ার আছে, ভি আর সি একই ব্যাপার হয়, দুটোই স্পিড বোঝায়। তাহলে বি আর বির সঙ্গে পি হচ্ছে, বির সঙ্গে পি, তাহলে 1 নম্বর যে অপশানটা আছে ওটাই হবে সঠিক উত্তর, আর বাকিগুলো দেখারও দরকার নেই, ওটাই হবে সঠিক উত্তর। তোমরা পরেগুলো মিলে নিতে পারো, দেখবে একই একই মিলে গেছে। এরপর রয়েছে 19-এর দাগের প্রবলেম। এ স্মল ব্লক স্লাইডস ডাউন অন এ স্মুথ ইনক্লাইন্ড প্লেন স্টার্টিং ফ্রম রেস্ট at t equals to 0. Let Sn be the distance travelled by the block in the interval t equals to n-1 to t equals to n. Then the ratio Sn by Sn plus 1. আমরা Sn এর ফর্মুলা জানি, সেই n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের রাশিমালা, Sn এর রাশিমালা। Sn সমান হয় যেটা আমরা জানি u প্লাস a/2 2n-1, এটা হয় n-তম সেকেন্ডের ক্ষেত্রে রাশিমালা। যেহেতু এখানে ইনিশিয়ালি t ইকুয়ালস টু 0 থেকে শুরু হয়েছে, তার মানে ইউর মান 0 প্রথমে, তাহলে Sn ইকুয়ালস টু হবে প্রথমটার জন্য Sn ইকুয়ালস টু হবে ইউটা থাকবে না, শুধু হবে a/2 ইন্টু 2n-1। আর এটা বের করতে বলছে Sn+1 এর জন্য, Sn+1। তাহলে এখানে তোমাকে a/2 থাকলো, n এর জায়গায় বসাতে হবে n+1, তাহলে 2 ইন্টু n+1 -1। তাহলে হিসাব করলে এটা 2 - 1 মানে এটা +1 থাকবে, তাহলে এটা হবে a/2, এখানে হবে 2n+1। তাহলে যদি অনুপাত করো এটা বাই এইটা, দেখো a/2 কেটে যাবে, যেটা উত্তর হবে এইটা বাই এইটা, মানে 2n-1 বাই 2n+1। তাহলে অপশান দেখো 2 নম্বর যেটা হচ্ছে 2n-1 বাই 2n+1, ওটাই হবে সঠিক উত্তর। এরপর 20 দাগের যে প্রশ্নটা আছে, কোয়েশ্চেন নাম্বার 20, এ নিউক্লিয়াস উইথ মাস নাম্বার 240 ব্রেক্স ইন্টু 2 ফ্র্যাগমেন্টস ইচ অফ মাস নাম্বার 120। 240টা মাস নাম্বারের নিউক্লিয়াস ছিল, সেটা ভেঙে সমান দুভাগে ভাগ হয়ে গেছে, প্রত্যেকটা 120 করে মাস নাম্বারের ভেঙেছে। দ্য বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন অফ ফ্র্যাগমেন্টস of unfragment nucleus is 7.6 mega electrovolt, while that of fragments is 8.5 mega electrovolt. তাহলে কোশ্চেনটা কি, কোশ্চেন বলছে দ্য টোটাল গেইন ইন দ্য বাইন্ডিং এনার্জি ইন দ্য প্রসেস ইজ। ঠিক আছে, চেঞ্জ আমাকে লক্ষ্য করতে হবে এখানে কী পরিমাণ বাইন্ডিং এনার্জি চেঞ্জ হচ্ছে, সেটা খুব দরকার। চেঞ্জ ইন দ্য বাইন্ডিং এনার্জি দেখো 8.5 আছে, এটা হচ্ছে ফ্র্যাগমেন্টে, আর আনফ্র্যাগমেন্টে আছে 7.6। তাহলে এই বিয়োগফল দরকার ইন্টু কতগুলো নিউক্লিয়ন আছে, নাম্বার অফ নিউক্লিয়ন, মানে কতগুলো ছিল 240টা ছিল মোট, তাহলে 240টার জন্য এইটা একটু হিসাব করে দেখো, এটা বিয়োগ করলে এটা কত আসবে, 0.9 আসবে এটা। তাহলে 0.9 ইন্টু 240, একটু গুণ করে নাও, দেখো 240 ইন্টু 0.9 করলে আসবে
216 মেগা ইলেকট্রোভোল্ট। তাহলে অপশান অনুযায়ী অপশান হবে 4 নম্বর যেটা আছে 216 মেগা ইলেকট্রোভোল্ট, ওটাই হবে সঠিক উত্তর। এরপর 21 দাগের প্রবলেমটা আছে, এ স্ক্রু গেজ গিভস দ্য ফলোয়িং রিডিং হোয়েন ইউজড টু মেজার দ্য ডায়ামিটার অফ ওয়্যার। মেন স্কেল রিডিং আছে 0, সার্কুলার স্কেল রিডিং আছে 52 ডিভিশন, 52টা ডিভিশন আছে। Given that 1 millimeter on scale corresponds to 100 division of the circular scale, the diameter of the wire ওকে কী পরিমাণ ডাটা হবে মেজারমেন্টে, ঠিক আছে। আগে তোমাকে বের করতে হবে ওই যে স্ক্রু গেজটা আছে, ওই স্ক্রু গেজের লিস্ট কাউন্ট কত, এলসি। লিস্ট কাউন্ট হয়, আমরা যেটা নিয়ম জানি যে ওর একটা কমপ্লিট সার্কুলার ডিভিশন কমপ্লিট করলে কত এদিকে লিনিয়ার স্কেলে চেঞ্জ হয়, সেটা বলা আছে। দেখো 1 মিলিমিটার চেঞ্জ হয় 100 ডিভিশনের জন্য, তাহলে ওটা হবে 1/100। 1/100 মানে হবে 0.01 অত মিলিমিটার। তাহলে এবার তাহলে রিডিংটা যেটা হবে, যেহেতু মেন স্কেল 0 আছে, তাহলে ওর রিডিং আসবে মেন স্কেল, তাহলে ওটা যোগ হতো, মেন স্কেল যেহেতু 0 আর দরকার নেই, তাহলে হবে ওই সার্কুলার স্কেল যেটা আছে 52 ইন্টু এলসি মানে 0.01, তাহলে উত্তর হবে 0.52 অত মিলিমিটার। দেখো অপশানগুলো অনুযায়ী এখানে অপশানগুলো সব সেন্টিমিটারে আছে, তাহলে যেহেতু আমার হচ্ছিল 0.52 মিলিমিটার, সেমিতে করলে হবে 0.052, 4 নম্বর অপশান হবে সঠিক উত্তর, 0.052 সেমি। এরপর যেটা আছে 22 দাগের, বলছে দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স অফ দ্য কম্বিনেশন শোজ ইন দ্য ফিগার। এখানে দেখো যে সার্কিটটা দেওয়া আছে, অ্যাকচুয়ালি এখানে সি ক্যাপাসিটার লাগানো আছে, এখানে সি, এখানে সি। এই যে ক্যাপাসিটারটা আছে এটা দেখো শর্ট হয়ে আছে, কারণ এই যে ক্যাপাসিটার আছে ওর সঙ্গে দেখো এদিক তো তার শর্ট আছে, তার মানে এই ক্যাপাসিটার এখানে রাখলেও যা হবে, না রাখলেও তা হবে, ওর কোনো কাজ নেই। তাহলে সিম্পলি এখানে দেখো দুটা শুধু ক্যাপাসিটার, এইটা সমান্তরালে আছে, আর ক্যাপাসিটারের সমান্তরাল কম্বিনেশন মানে সিম্পলি যোগ হয়ে যায়, আমরা জানি। তাহলে উত্তর হবে সি প্লাস সি মানে 2C, 2 নম্বর হবে সঠিক উত্তর। এরপর রয়েছে 23 দাগের প্রশ্ন, এ লেন্স অফ ফোকাল লেন্থ অ্যান্ড লার্জ অ্যাপারচার ইজ বেস্ট সুইটেড অ্যাজ অন অবজেক্টিভ অফ অ্যান অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ সিন্স। আচ্ছা, এখানে বলছে যে একটা আমি লেন্স ইউজ করব যার ফোকাল লেন্থটাও বড় আর লার্জ অ্যাপারচার মানে অনেক বড় লেন্স, সাইজ অনেক বড়, তাতে আমার কি কি ঘটতে পারে। 1 নম্বর বলছে এ লার্জ অ্যাপারচার কন্ট্রিবিউটস টু দ্য কোয়ালিটি অ্যান্ড ভিজিবিলিটি অফ দ্য ইমেজ। এটা ভুল বলা যাবে না, কারণ অ্যাকচুয়ালি সাইজে যদি লার্জ হয়ে যায় তাহলে আমি বেশি লাইটকে ইনসিডেন্ট করাতে পারবো এক্সপেরিমেন্টে, তাতে লাইটের ইন্টেন্সিটি বাড়বে, বাট এর ক্ষেত্রে কিছু ডিফিকাল্টিও তৈরি হয়। এক্ষেত্রে অ্যাবারেশানগুলো চলে আসতে পারে, ক্রোমাটিক অ্যাবারেশান বা অন্যান্য যেসব কালারের অ্যাবারেশানগুলো আছে সেগুলো চলে আসতে পারে। 2 নম্বর যেটা আছে এ লার্জ এরিয়া অফ দ্য অবজেক্টিভ এনশিওর বেটার লাইট গ্যাদারিং পাওয়ার, অবশ্যই এটা তো হবেই। তারপরে আছে এ লার্জ অ্যাপারচার প্রোভাইডস এ বেটার রিজলিউশন, ঠিক আছে, কোনোটা ভুল না, সবগুলোই তো ঠিক। তো 4 নম্বর বলছে অল দ্য অ্যাবাভ, হ্যাঁ এটাই হবে সঠিক উত্তর, 4 নম্বর অল দ্য অ্যাবাভ, সবগুলোই ঠিকঠাক। এরপর রয়েছে 24 দাগের প্রশ্ন, টু চার্জ spherical conductor of radius r1 and r2 are connected by a wire, then the ratio of surface charge density of the spheres is sigma 1 by sigma 2 মান বের করতে হবে। ঠিক আছে, যেহেতু দুটোকে কানেক্ট করা আছে তার মানে নিশ্চয়ই দুজনের পোটেনশিয়াল সেম হবে, এগুলো কনসেপ্ট, v1 সমান v2 এটা হয়। আবার আমরা v সমান হয় জানি IR, তাহলে ওটাকে আমি কারেন্ট চার্জ ডেন্সিটি আকারে করে দিই, তাহলে v1 এর জায়গায় পাবো আমি সিগমা 1 r1 আর v2 এর জায়গায় পাবো সিগমা 2 r2। আমাকে রেশিও বের করতে বলছে সিগমা 1 বাই সিগমা 2, তাহলে সিগমা 2 করলে আসবে r2 বাই r1, এটাই হবে উত্তর। তাহলে অপশান অনুযায়ী অপশান 2 নম্বর যেটা আছে আর r2 বাই r1 ওটাই হবে সঠিক উত্তর। এরপর 25 দাগের প্রশ্ন, এ স্প্রিং ইজ stretched by 5 semi by a force of 10 Newton. The time period of the oscillation when the mass 2 kg is suspended by it. Okay, কিছু নয়, আমরা স্প্রিংয়ের ক্ষেত্রে জানি ফোর্সের রাশিমালা হয় F সমান হয় K ইন্টু এক্স।
এখানে দেখো এক্সের মান আছে 5 সেমি, এফটাও দেওয়া, তাহলে এখান থেকে আমি বল ধ্রুবকের মান মানে যেটা স্প্রিং কনস্ট্যান্ট হয় কে, এর মান কত পাবো? কে এর মান আসবে F/x, এফের মান হচ্ছে 10, আর ওটা 5 সেমি আছে, সেমিকে মিটার করলে ইন্টু 10⁻² লাগাতে হবে। এ দেখো হিসাব করলে আসবে 200, এটা বেরোলো স্প্রিং কনস্ট্যান্ট। এবার আমাকে বের করতে বলছে টাইম পিরিয়ড অফ দ্য অসিলেটর। টাইম পিরিয়ডের রাশিমালা জানি টি সমান হয় স্প্রিংয়ের ক্ষেত্রে 2π থাকবে বাইরে, 2π ইন্টু √m/k। সিম্পলি মান বসাও, কিচ্ছু নেই, 2π থাকবে √, বাইরে এম এর মান আছে 2 কেজি আর কে বেরিয়েছে 200, তাহলে 200 মানে 100, 1/100, রুটের বাইরে বেরোলে 10, 2π/10, মানে উত্তর হবে অ্যাকচুয়ালি π/5। পায়ের মান যদি 3.14 বসাই, 3.14/5 হিসাব করলে আসবে অপশান 4, 0.628। অপশান 4 হবে সঠিক উত্তর। কত সেকেন্ড টাইম পিরিয়ড। এইবার 26 দাগের যে প্রশ্নটা ছিল, বলছে ফর এ প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রোপাগেটিং ইন এক্স ডিরেকশন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কম্বিনেশন গিভস দ্য কারেক্ট পসিবল ডিরেকশন ফর ইলেকট্রিক ফিল্ড ই অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড বি রেসপেক্টিভলি। কিছু নয়, এখানে ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ডের মধ্যে সম্পর্ক জানলেই হবে, এক্স ডিরেকশন এগুলো কোনো কাজের নয়। নিচে যে অপশানগুলো দেখো দেওয়া আছে, প্রথমটা আছে ইলেকট্রিক ফিল্ডের, তারপরটা আছে ম্যাগনেটিক ফিল্ডের। আমরা জানি ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ পারপেন্ডিকুলার হয় ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে, লম্ব হয়। ইলেকট্রিক ফিল্ড যা হয় ম্যাগনেটিক ফিল্ড তার সঙ্গে লম্ব হয়। আর দুটো ভেক্টর লম্ব হওয়ার শর্ত আছে ডট গুণ করলে 0 হয়। তাহলে তোমাকে দুটোকে ডট করে করে যেতে হবে, এই ভেক্টরের সঙ্গে এই ভেক্টরে ডট গুণ করবে, যদি 0 হয়, যেই কম্বিনেশনটা 0 হবে সেটাই হবে উত্তর। তাহলে এখানে অপশানগুলো যে প্রথমটা দেখো ডট করলে কী হবে, জে ইন্টু জে করলে 1, কে ইন্টু কে করলে 1, তাহলে 2 হবে, প্রথমটা হবে না। 2 নম্বরটা দেখো -j +1, তারপর +k -1, এইটা হবে 0, প্রথমটা হবে +1 তারপরটা -1 মানে 0, তাহলে অপশান 2 যেটা আছে ওটাই হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 27। দ্য এসকেপ ভেলোসিটি ফ্রম দ্য আর্থ সারফেস ইজ ভি, দ্য এসকেপ ভেলোসিটি ফ্রম দ্য সারফেস অফ দ্য অ্যানাদার প্ল্যানেট হ্যাভিং এ রেডিয়াস 4 টাইমস দ্যাট অফ আর্থ, যার ব্যাসার্ধ আছে 4 গুণ তার ক্ষেত্রে কি হবে? আমরা যদি এসকেপ ভেলোসিটির ফর্মুলা লক্ষ্য করি তাহলে এটা পেরে যাব। এসকেপ ভেলোসিটির ফর্মুলা হয় ভি সমান হয় √2gm/r। যেহেতু এখানে বলা আছে সেম মাস ডেনসিটি, মানে ঘনত্বটা দুজনেরই সমান, তাহলে আমি এই মাসটাকে একটু চেঞ্জ করে নিই। দেখো মাসটাকে চেঞ্জ করে নিলে আমরা ভর সমান কি জানি, আয়তন ইন্টু ঘনত্ব হয়, আর গোলকের আয়তন বলতে 4/3 পাই r³। তাহলে দেখো মান বসালে যেটা আসবে √2g ইন্টু রো হচ্ছে ঘনত্ব, ভির জায়গায় হবে 4/3 পাই r³, নিচে একটা আর আছে, নিচে আর উপরে r³ কেটে গিয়ে r² থাকবে, রুটের বাইরে r² বেরোলে শুধু আর বেরাবে। তার মানে দেখো ভির সঙ্গে আর হবে সমানুপাতিক, ওই রিলেশনটা কাজে লাগালেই হবে, ভি ইজ প্রপোর্শনাল টু আর। তাহলে যদি আমার রেডিয়াস যদি 4 গুণ বাড়ায় অন্য গ্রহের, যদি 4r হয়, তাহলে নিশ্চয়ই ভেলোসিটিও হবে 4v, ভেলোসিটিও 4 গুণ বাড়বে, এসকেপ ভেলোসিটি। তাহলে এখানে অপশানগুলো অনুযায়ী 4 নম্বর যে অপশানটা আছে 4v, ওটাই হবে সঠিক উত্তর। এরপর রয়েছে 28 দাগের প্রশ্ন। ইন এ পোটেনশিওমিটার সার্কিট এ সেল অফ ইএমএফ 1.5 ভোল্ট গিভেন ব্যালেন্স পোটেনশিয়াল অ্যাট 36 সেমি। 1.5 ভোল্ট হচ্ছে যখন লেন্থ আছে 36 সেমিতে। তারা বলছে ইফ অ্যানাদার সেল অফ ইএমএফ 2.5 ভোল্ট রিপ্লেসড দ্য ফার্স্ট সেল, মানে প্রথম সেলটাকে তুলে নিয়ে সেই জায়গায় 2.5 বিভবযুক্ত এমন পোটেনশিওমিটার আমরা একটা ব্যাটারিকে যদি যোগ করা হয়, তাহলে তার ক্ষেত্রে তখন তারের দৈর্ঘ্য কত হবে? খুব সাধারণ ব্যাপার, আমরা জানি বিভবটা দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, যত দৈর্ঘ্য বাড়বে তত ভোল্টেজ ড্রপও বাড়বে, সাধারণ ব্যাপার। তার মানে এখান থেকে আমি যদি ইএমএফের কম্পেয়ার করি, এখানে ভি মানে ভোল্টেজ, ক্যাপিটাল ভি, বা আমি ওটাকেই ইএমএফও বলতে পারি, ইএমএফ ই ইজ প্রপোর্শনাল টু এল, তাহলে হবে E1/E2, ওটা হবে L1/L2। তাহলে এখানে দেখো E1 এর মান ছিল 1.5, E2 মান আছে 2.5, ওদিকে L1 এর মান আছে 36, L2 মান বের করতে হবে।
L2 এর মান বেরাবে, দেখো হিসাব করলে কোনাকুনি গুণ করে 60 সেমি বেরাবে উত্তর। তাহলে অপশান অনুযায়ী 1 নম্বর যে অপশানটা আছে 60 সেমি, ওটাই হবে সঠিক উত্তর। একদম ওর নিচে 29-এর দাগে যে প্রশ্নটা আছে, দ্য ভেলোসিটি অফ এ স্মল বল অফ মাস m and density d when dropped in a container filled with glycerin becomes constant after some time. ওকে, তারপরে বলছে ইফ দ্য ডেন্সিটি অফ গ্লিসারিন ইজ d/2, যদি এখন মেটেরিয়ালের ডেন্সিটিকে হাফ করে দেওয়া হয়, আগে ছিল d, এখন করে দেওয়া হয়েছে d/2, তাহলে তখন বলছে দেন দ্য ভিসকাস ফোর্স অ্যাক্টিং অন দ্য বল উইল বি। ওকে, এখানে ভিসকাস ফোর্স কীভাবে কাজ করবে সেটাকে বুঝো। ধরো একটা বল আছে, এটা একটা বল আছে, এই বলটাকে আর্থ অলওয়েজ নিচের দিকে গ্র্যাভিটেশনাল ফোর্সে টানবে mg-তে, তখন উপর দিকে একটা বয়েন্ট ফোর্স থাকবে আর একটা ভিসকাস ফোর্স থাকবে এফ অফ ভি, ভিসকাস ফোর্স এফ অফ ভি, ভিসকাস। তার মানে দেখো আমি যদি ভিসকাস ফোর্স বের করতে চাই এফ অফ ভি, ওটা হবে mg মাইনাস বি, এইটা। এবার বয়েন্ট ফোর্সের রাশিমালা হয় আমরা জানি, বয়েন্ট ফোর্স বি সমান হয় ডেন্সিটি ইন্টু ভি ইন্টু জি, ডিভিজি। তাহলে মান বসালে mg থাকলো, পরেরটাতে যেটা হবে, আচ্ছা পরেরটাতে বলছে ঘনত্ব অর্ধেক হয়ে যাবে, d/2 হয়ে যাবে, তাহলে ডির জায়গায় বসাই d/2 ইন্টু ভি ইন্টু জি, এইটা। তাহলে d/2 ভিজি, আবার ঘনত্ব ইন্টু আয়তন মানে তো ভর হয়, এই ঘনত্ব ইন্টু আয়তন, ডি ইন্টু ভির জায়গায় এম লিখে দেবো, তাহলে ওটা আসবে দেখো mg মাইনাস অফ mg/2, তাহলে mg মাইনাস mg/2 করলে হবে আবার mg/2। আমি যেটা পাবো ভিসকাস ফোর্সের রাশিমালা এফ অফ ভি, সেটা আসবে mg মাইনাস mg/2, দ্যাট ইজ mg/2, এটা হবে সঠিক উত্তর। অপশানগুলো অনুযায়ী 1 নম্বর যে অপশানটা আছে mg/2, ওটাই হবে সঠিক উত্তর। এরপর রয়েছে 30-এর দাগের প্রশ্ন আছে, এ প্যারালাল প্লেট ক্যাপাসিটার হ্যাজ এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই ইন দ্য স্পেস বিটুইন দ্য প্লেটস। If the distance between the plates is d and the area each plate is a, the energy stored in the capacitor is, ওকে, এনার্জি কত স্টোর করবে সেটা বের করতে হবে। আমরা এনার্জি ডেন্সিটির ফর্মুলা জানি, হয় হাফ অফ এপসিলন জিরো স্কোয়ার, এটা হচ্ছে এনার্জি ডেন্সিটি। তাহলে আমাকে যদি টোটাল এনার্জি স্টোর বের করতে হয়, তাহলে ওটা ইন্টু করতে হবে ভলিউম, দ্যাট ইজ আসবে দেখো হাফ অফ এপসিলন জিরো স্কোয়ার, ভলিউম মানে কি হয় এরিয়া ইন্টু ওদের ডিস্টেন্স ডি, এটাই হবে সঠিক উত্তর। অপশান অনুযায়ী দেখো এই যে অপশানটা আছে 3 নম্বর, হাফ অফ এপসিলন জিরো স্কোয়ার এ ডি, এটাই হবে সঠিক উত্তর, 3 নম্বর, এটাই সঠিক। এরপর রয়েছে 31-এর দাগে, দ্য ইলেকট্রন কনসেন্ট্রেশন ইন দ্য এন টাইপ সেমিকন্ডাক্টর ইজ দ্য সেম অ্যাজ হোল কনসেন্ট্রেশন ইন পি টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, তাহলে কোশ্চেন বলছে অ্যান এক্সটার্নাল ফিল্ড ইজ অ্যাপ্লাইড অ্যাক্রস ইচ অফ দেম, কম্পেয়ার দ্য কারেন্ট ইন দেম। কার ক্ষেত্রে কারেন্ট বেশি হবে? দেখো যদিও বলা আছে এখানে কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন এন টাইপে যা আছে, হোলেরও কনসেন্ট্রেশন পি টাইপে তা আছে, কিন্তু আমরা জানি যদি আমি মোবিলিটির কথা ভাবি, সচলতা অফ ইলেকট্রন কিন্তু বেশি হয় ফ্রম সচলতা অফ হোল, ইলেকট্রনের সচলতা বেশি হয়। তাহলে এখানে অপশানগুলোর অনুযায়ী এই যে 3 নম্বর যে অপশানটা আছে, দেখো বলা আছে কারেন্ট ইন এন টাইপ ইজ গ্রেটার দেন কারেন্ট ইন পি টাইপ, এটাই হবে সঠিক। যেহেতু মোবিলিটি বেশি, তাহলে অবশ্যই এন টাইপের কারেন্ট বেশি হবে ফ্রম পি টাইপের কারেন্ট, 3 নম্বর হবে সঠিক উত্তর। এরপর রয়েছে 32-এর প্রশ্ন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট এ অ্যান্ড বি অ্যান্ড আইডেন্টিফাই দ্য কারেন্ট অ্যান্সার। ওকে, দুটো স্টেটমেন্ট দেওয়া, সেটা ঠিক না ভুল বলতে হবে। এ জেনারেল ডায়োড ইজ কানেক্টেড ইন রিভার্স বায়াস হোয়েন ইউজড অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর, একদম জেনারেল ডায়োডকে বিপরীত বায়াসেই ব্যবহার করা হয় ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে, ঠিক আছে। 1 নম্বরটা ঠিক হবে, এরটা ঠিক। বিটটা কি বলছে, দ্য পোটেন্সিয়াল ব্যারিয়ার অফ পিএন জাংশন লাইজ বিটুইন 0.1 ভোল্ট টু 0.3 ভোল্ট, এটা গড়বড় আছে, কারণ আমরা যে 2 ধরনের সেমিকন্ডাক্টর জানি, হয় সিলিকন আর জার্মেনিয়ামের ক্ষেত্রে হয় 0.3 ভোল্ট মতো, আর এর ক্ষেত্রে হয় 0.7 ভোল্ট মতো সিলিকনের ক্ষেত্রে, যেখানে আছে 0.1 থেকে 0.3, এই স্টেটমেন্টটা ঠিকঠাক নয়। তাহলে অপশানগুলো অনুযায়ী
এইটা হবে 3 নম্বর, যেটা এ ইজ কারেক্ট বাট বি ইজ ইনকারেক্ট। 3 নম্বরটা হবে সঠিক উত্তর। 33-এর প্রশ্ন, পোলার মলিকুলস আর দ্য মলিকুলস। প্রথম আছে হ্যাভ জিরো ডাইপোল মোমেন্ট, না এটা ঠিক নয়। অ্যাকোয়ার্ড লিকুইড ডাইপোল মোমেন্ট, না। অ্যাকোয়ার্ড ডাইপোল মোমেন্ট অনলি দ্য ম্যান্ডিকুল, না। হ্যাঁ 4 নম্বর যেটা আছে ওটাই ঠিক। বলছে হ্যাভিং এ পার্মানেন্ট ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, যারা পোলার মলিকুল হবে তাদের অলওয়েজ ডাইপোল মোমেন্ট থাকবে, কিন্তু যেহেতু ওরিয়েন্টেশনগুলো এলোমেলো হয়, যদি খুশি হয় জন্য ওভারঅল ডাইপোল মোমেন্ট 0 হয়, সেজন্য এদের ওভারঅল কন্ট্রিবিউশন 0 হয়, বাট এদের অলওয়েজ একটা পার্মানেন্ট ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট থাকে ভেতরে। ওকে, এরপর 34 যে কোশ্চেনটা আছে 34-এর দাগে, ইফ ই অ্যান্ড জি রেসপেক্টিভলি denote energy and gravitational constant, then E by G has the dimensions of। ঠিক আছে, আমরা এনার্জির রাশিমালা জানি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের ক্ষেত্রে ই সমান হয় জি এম এম বাই আর, এনার্জি রাশিমালা। তাহলে এখান থেকে আমি যদি ই বাই জি করি, দেখো কি আসবে, ই বাই জি করলে আসবে এম এম বাই আর, তাহলে এর ডাইমেনশন করলে এম বলতে এম স্কোয়ার আসবে, আর নিচে আর আছে মানে L-1 আসবে। এইটা হবে সঠিক উত্তর। তাহলে অপশানগুলো অনুযায়ী অপশান ফার্স্ট যেটা আছে 1 নম্বর এম স্কোয়ার L-1 T0, ওটাই হবে সঠিক উত্তর 1 নম্বরটা। এরপর রয়েছে 35-এর দাগের প্রশ্ন, ওয়াটার ফলস ফ্রম এ হাইট অফ 60 মিটার অ্যাট দ্য রেট অফ 15 kg/s টু অপারেট এ টারবাইন। The loss due to frictional force are 10% of the input energy। ওকে, যা হয় তার 10% একটা লস হয় ফ্রিকশনের জন্য। তাহলে বলছে, তাহলে কোশ্চেন হচ্ছে হাউ মাচ পাওয়ার ইজ জেনারেটেড বাই দ্য টারবাইন, কত এখান থেকে আমরা শক্তি পেতে পারবো। ওকে, কত পাওয়ার পেতে পারবো। ওকে, তাহলে আমরা পাওয়ারের রাশিমালা জানি, আমরা যদি শক্তিটাই দেখি সেটা হয় mgh, বা যেহেতু এখানে বলছে 10% খরচা হয়ে যায়, তা আমি পাই কত 90%, দ্যাট ইজ 90/100 এইটা। এবার যেহেতু এখানে পাওয়ারের ব্যাপার বলছে, তাহলে দেখো মাসের আবার রেট বলা আছে, তাহলে মাসটাকে রেটে বসিয়ে দিলে এটা পাওয়ার হয়ে যাবে, মানে পার সেকেন্ডে আছে, তাহলে এমের জায়গায় বসবে 15, জি বলতে 10 ধরে নাও সুবিধা হবে, আর এইচ 60 মিটার আছে 60 ইন্টু এখানে আছে 90/100, এটা হিসাব লাগাও, দেখো আসবে 8100 ওয়াট, মানে কিলোওয়াটে করলে আসবে 8.1 কিলোওয়াট। তাহলে অপশানগুলো অনুযায়ী 2 নম্বর যে অপশানটা আছে 8.1 কিলোওয়াট, ওটাই হবে সঠিক উত্তর। এই মোটামুটি ছিল ফিজিক্সের সেকশান এ থেকে 35টা প্রশ্ন। এরপর রয়েছে সেকশান বি থেকে 15টা প্রশ্ন, যার মধ্যে 10টা করতে হবে। মোট ফিজিক্সে করতে হয় 45টা প্রশ্ন, দেওয়া আছে 50টা। সেকশান বি থেকে 15টা 10টা করতে হয়। এর কিছু কিছু প্রবলেম আছে যেগুলো একটু লেন্থি ক্যালকুলেশানের, তবে মোটামুটি শর্টকাটভাবে করা যায়, তবে আমরা 15টা প্রশ্নেরই সলিউশন করব। সেকশন বির 36 দাগে যে প্রশ্নটা আছে, এ কার স্টার্টস ফ্রম রেস্ট অ্যান্ড অ্যাক্সিলারেটস অ্যাট 5 মিটার/সেকেন্ড অ্যাট t = 4 সেকেন্ড, মানে 4 সেকেন্ডে ত্বরণ দিয়েছে 5 মিটার/সেকেন্ড, ত্বরণ আছে, টাইম আছে। এখান থেকে আমি তো চাইলে ডিসপ্লেসমেন্ট বের করে নিতে পারি বা ভেলোসিটিও বের করে নিতে পারি। ভি সমান হয় ত্বরণ ইন্টু টাইম, এ ইন্টু টি, সেটা পেয়ে যাব। তারপরে বলা আছে এ বল ইজ ড্রপ ডাউন অফ এ উইন্ডো বাই এ পারসন সিটিং অন ইন দ্য কার, হোয়াট ইজ দ্য ভেলোসিটি অ্যান্ড দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য বল অ্যাট t = 6 সেকেন্ড। খুব ভালো প্রশ্ন দিয়েছে, খুব ভাববার প্রশ্ন। ত্বরণ দেওয়া আছে, এর মান আছে 5, টাইম ছিল প্রথমে 4 সেকেন্ড, তাহলে এখান থেকে আমার ভেলোসিটি কী হবে, ভেলোসিটি হবে at, তাহলে এর মান 5, টাইম আছে 4, 5 4 20 হবে মিটার/সেকেন্ড, এটা ভেলোসিটি পাওয়া গেল। এবার বলছে ওটাকে জানলা দিয়ে যদি বাইরে ফেঁকা হয় তাহলে তখন তার ভেলোসিটি অ্যাক্সিলারেশন করতে হবে। যখন ওকে এবার গ্র্যাভিটির আন্ডারে ছেড়ে দেওয়া হবে তখন ও তো ত্বরণ বলতে কি অভিকর্ষ ত্বরণে পড়বে জি, তাহলে জির মান 10 হয়,
তার মানে ত্বরণের মানটা 10 হবে। তাহলে অপশানগুলো অনুযায়ী দেখো এখানে 1 2 3, হ্যাঁ একমাত্র দেখো 4 নম্বর যে অপশানটা আছে তারই দেখো ত্বরণ আছে 10। তুমি এখানেই 4 নম্বরটাকে দাগ দিয়ে এই প্রশ্ন ছেড়ে বেরিয়ে যেতে পারো, তাতেও হবে। তুমি যদি চাও যে এর ভেলোসিটি বের করবো কত হবে, তাও তুমি চাইলে বের করতে পারো। দেখো নিচের দিকে কি হবে, নিচের দিকে এটির জায়গা হয়ে যাবে জিটি, তাহলে জির মান 10 আর টির মান সময় কত লাগছে, 4 সেকেন্ড থেকে 6 সেকেন্ডে আসছে, মানে 2 সেকেন্ড লাগছে, তাহলে 10 দিয়ে 20, তাহলে নিচের দিকে আছে ভেলোসিটি 20, আর এই সামনের দিকে ভেলোসিটি পেয়েছি এখানে 20, কিন্তু আমাকে বের করতে হবে তাহলে রেজাল্টেন্ট লব্ধি, 20 হলে লব্ধি হবে 20√2, তাহলে ভেলোসিটি হবে 20√2। তাহলে দেখো সমস্ত ব্যাপারগুলো এই 4 নম্বরে মিলে গেছে। ভেলোসিটি হবে 20√2 মিটার পার সেকেন্ড, আর ত্বরণ হবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি শুধু ত্বরণটা করেও এর উত্তর পেয়ে যেতে। এরপর রয়েছে 37-এর প্রশ্ন। এটা একটা ইলেকট্রনিক্স থেকে প্রশ্ন দিয়েছে, অর্ধপরিবাহী থেকে, খুব ভালো প্রশ্ন, ডিজিটাল পার্টে। ওকে, পড়া যাক। বলছে ফর দ্য গিভেন সার্কিট দ্য ইনপুট ডিজিটাল সিগন্যালস আর অ্যাপ্লাইড অ্যাট এ টার্মিনালস এ বি সি, 3টা টার্মিনাল আছে এ বি সি। ওকে, হোয়াট উড বি দ্য আউটপুট অফ দ্য টার্মিনাল ওয়াই, শেষমেশ কী বেরোবে। ওকে, দেখা যাক। দেখো প্রথমে এখানে ইনপুটের কম্বিনেশান দেওয়া আছে 3টা, এ বি সি 3টা দেওয়া আছে। প্রথমটাতে দেখো এও আছে লো মানে 0, প্রথমটাতে দেখো এটা আছে 0 দেওয়া, এটাও আছে 0, এটা দেখো হাই আছে, এটা 1 আছে। তাহলে এই যে ডায়াগ্রামটা আছে, সার্কিটটা আছে, এর এখানে দিচ্ছে 0, এখানেও দিচ্ছে 0, এখানে দিচ্ছে 1। তাহলে কী হবে দেখো, এটা লাগানো আছে অ্যান্ড গেট গুণ করে, তাহলে 0 0 দিলে আউটপুটে 0ই দিবে, এখানে 0। কিন্তু এটা লাগানো আছে দেখো ন্যান্ড গেটে হচ্ছে অ্যান্ড করে তারপর বার থাকে, তার মানে এটা হবে 1। আর এটা লাগানো আছে অর গেট যোগ 0 1 যোগ করলে, এটা যেহেতু অর গেট আছে 0 1 যোগ করলে 1ই হবে, তার মানে প্রথমটার আউটপুট হিসাবে হাই আসবে। ওটা যদি লক্ষ্য করি দেখো নিচের যে অপশানগুলো দেওয়া ছিল, প্রথম দুটো দেখো, প্রথমে এর আউটপুট আছে 0, এর আউটপুট আছে 0, এর আউটপুট 0, এরটা 1 আছে, এরটা 1 আছে, তোমার নিচের দুটোর মধ্যে একটা হবে। আচ্ছা চলো 2 নম্বর কম্বিনেশানটা দেখি কোনটা হয়, নিচের 3 4-এর মধ্যে কোনটা হবে। 2 নম্বর কম্বিনেশানটা দেখে লক্ষ্য করলে বুঝতে পারবে। দেখো এখানে প্রথমটাতে আছে 1, তারপরটা আছে 0, তারপরটা আছে 1, এভাবে দেওয়া আছে, মানে এটা আছে 1, এটা 0, এটা 1। তখন তাহলে কি হবে, 0 1 গুণ করলে এখানে 0ই আসবে, এটা 1 0 দিলে এখানে গুণের শেষে 1ই আসবে, শেষমেশ 1ই আসবে। তার মানে এটা চেঞ্জ হয়ে গেল, দেখো আউটপুট 1ই থাকতেছে। এটা কোনটাতে আছে, এটা দেখো, এটাতে দেখো 0 হয়ে যাচ্ছে, 1 থাকছে না, তার মানে এটাই হবে ফিক্সড। এই যে 5 ভোল্টে ফিক্সড মানে সবসময় 1, তাহলে অপশান 3 হবে সঠিক উত্তর। এগুলো সার্কিট ডায়াগ্রাম, অঙ্ক এবং গ্রাফিক্যাল প্রবলেম, এগুলো গ্রাফ দেখে দেখে বুঝতে হয়। তোমরা যারা ডিজিটাল ইলেকট্রনিক্সের ক্লাস করোনি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে সে ক্লাসগুলো করে নিবে, তাহলে এইগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এরপর রয়েছে 38-এর দাগের প্রশ্ন। এ বল অফ মাস 0.15 kg is dropped from a height 10 meter, strikes the ground and rebounds to the same height. ওকে, একটা বলকে নিচে ফেলা হয়েছে, সে ডব খেয়ে আবার সেই সেম হাইট উঠছে। দ্য ম্যাগনিটিউড অফ ইম্পালস ইম্পার্টেড টু দ্য বল ইজ, কী পরিমাণ ইম্পালস কাজ করছে। এখানে একটা বলকে নিচে ফেলা হয়েছে, সে ড্রপ খেয়ে আবার ওতে উঠেছে, তাহলে ইম্পালস হবে কত, ইম্পালস হবে চেঞ্জ ইন দ্য মোমেন্টাম। দেখো পড়ার সময় যদি মোমেন্টাম mv হয়, তার মানে যখন উপর দিকে উঠবে -mv, যেহেতু ভি পড়ার সময় যদি প্লাস হয়, ওঠার সময় মাইনাস হবে, তখন আলটিমেট দেখো মাইনাস মাইনাসে যোগ হয়ে যাবে। দেখো তাহলে হিসাব করলে কী হবে, আমি যেটা পাচ্ছিলাম মোমেন্টামের চেঞ্জে এম ভি, এটা -v, তাহলে এটা হিসাব করলে এম, এটা মান মুছে দিচ্ছি আমি, এটা 2 ইন্টু √2 ইন্টু 10 ইন্টু 10, এইটা এম এর মান দেওয়া আছে 0.15 কেজি, তাহলে 0.15 থাকুক ইন্টু 2 থাকুক, আর এটা 10 ছিল ওই হাইটটা, তাহলে এটা হবে 10√2 হয়ে যাবে, রুট আছে √2 হয়ে যাবে দিক থেকে। হিসাব করলে যেটা আসবে দেখো 4.2 কেজি,
তাহলে অপশানগুলো অনুযায়ী 2 নম্বর যে অপশানটা আছে 4.2 কেজি, এটাই হবে সঠিক উত্তর। এরপর রয়েছে 39-এর দাগের প্রশ্ন। এখানে বলছে এ ইউনিফর্ম রড অফ লেন্থ 200 সেমি and mass 500 gram is balanced on a weight which place at 40 semi mark। আচ্ছা, এখানটাতে ব্যালেন্স করা আছে 40 সেমিতে। এ মাস অফ 2 কেজি ইজ সাসপেন্ডেড ফ্রম দ্য রড অ্যাট 20 সেমি, এখান থেকে 2 কেজির ভর ঝোলানো আছে। অ্যান্ড অ্যানাদার আননোন মাস এম ইজ সাসপেন্ডেড ফ্রম দ্য রড অ্যাট 160 সেমি মার্ক, এখান থেকে এটা আননোন এম ভরের বস্তুকে ঝোলানো আছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ এম সাচ দ্যাট দ্য রড ইজ ইন ইকুইলিব্রিয়াম। এই রডটা ইকুইলিব্রিয়াম মানে সাম্য অবস্থায় তখনই থাকবে যখন এই দিকের মোমেন্ট অফ ফোর্স এদিকের মোমেন্ট অফ ফোর্স সমান হবে। তাহলে আগে আমাকে এদের প্রত্যেকের মোমেন্ট অফ ফোর্স বের করতে হবে। মোমেন্ট অফ ফোর্স মানে হয় এখানে কি পরিমাণ ভর কাজ করতেছে ইন্টু জি ইন্টু এই ব্যালেন্স পয়েন্ট থেকে ডিস্টেন্স, এইভাবে। তাহলে যদি আমি প্রথমে এই দিকটার কথা ভাবি, এদিকটায় দেখো ভর আছে 2, জি গুণ করতে হবে এম জি ইন্টু ডিস্টেন্স দেখো 40 থেকে 20 মানে দূরত্ব আছে 20, ওটা অবশ্যই সমান হবে সেই দিকের সঙ্গে, এই দিকের সঙ্গে। এই দিকটাতে কী হচ্ছে, ভর আছে এম, জি আছে অভিকর্ষজ ত্বরণ, ইন্টু এটা 40 থেকে 160-এর মধ্যে মানে আছে 120-তে। দেখো জি জি কেটে যাবে, তাহলে এম এর মানটা আসবে হিসাব করলে দেখো 1/3 কেজি আসবে, 1/3 কেজি। তাহলে অপশানগুলো অনুযায়ী 2 নম্বর যে অপশানটা আছে 1/3 কেজি, এটাই হবে সঠিক উত্তর। এরপর রয়েছে 40-এর দাগের প্রশ্ন। এটা বলছে এ পয়েন্ট অবজেক্ট ইজ প্লেসড অ্যাট এ ডিস্টেন্স অফ 60 সেমি ফ্রম এ কনভেক্স লেন্স অফ ফোকাল লেন্থ 30 সেমি। এই নিচেতে একটা ডায়াগ্রাম দেখানো আছে, দেখছো প্রথমে আছে একটা উত্তল লেন্স, তার ঠিক 40 সেমি দূরে একটা দর্পণ লাগানো আছে, সমতল দর্পণ আছে। এই লেন্সটার ফোকাস দৈর্ঘ্য বলছে 30 সেমি। আচ্ছা, আর বস্তুটা আছে 40 সেমি দূরে রাখা আছে, ফাইনাল ইমেজ উড বি, শেষমেশ কোথায় শেষমেশ প্রতিবিম্ব তৈরি হবে এটা বলতে হবে। দেখো বলা আছে এখানে বস্তু দূরত্ব এখানে 60, তারপর নিশ্চয়ই বস্তু দূরত্ব আছে ডবল ফোকাসে, কারণ বলাই আছে 30-এর ফোকাস, তাহলে নিশ্চয়ই 2f-এ আছে বস্তু। আর আমরা জানি লেন্সের ক্ষেত্রে হয় যদি 2f-এ বস্তু রাখা হয় তাহলে প্রতিবিম্ব হবে ও 2f-এ, ঠিক আছে। এদিকে 60 হলে এদিক থেকে এতটা, এদিক থেকে এতটাও 60 হবে, তাহলে বাকিটা কত হচ্ছে, লেন্স থেকে এই দূরত্বটা 20 হবে, কারণ বাকিটা 40 দেওয়া আছে এখানে, এটা 20। তাহলে এখানে যদি তোমার প্রতিবিম্ব তৈরি হয়, আবার সমতল দর্পণের নিয়ম আমরা জানি বস্তু দূরত্ব যা হয় প্রতিবিম্ব দূরত্ব তা হয়। তাহলে বস্তু যেহেতু ইমাজিনারি আছে, ভিতরে আছে অসৎ, তাহলে এর প্রতিবিম্ব তৈরি হবে সামনে এখানটাতে 20 সেমি দূরে, এই দূরত্বটা হবে 20 সেমি। তাহলে বলতে পারো 20 সেমি সামনে হবে সমতল দর্পণ থেকে। অপশানগুলো অনুযায়ী প্রথম যে অপশানটা আছে দেখো, হ্যাঁ তাহলে প্রথম যে অপশানটা আছে দেখো 20 সেমি ফ্রম দ্য লেন্স, হ্যাঁ এইখান থেকে এই দূরত্ব যদি 20 হয় তাহলে নিশ্চয়ই বাকিটাও তো 20 হবে, কারণ টোটাল ছিল 40, মিডিলে পড়লে 20 করে ভাগ হবে, তার মানে ওটা হবে অ্যান্ড ইট উড বি রিয়েল। অবশ্যই যেহেতু অবজেক্ট হচ্ছে ভার্চুয়াল তাহলে অবশ্যই ইমেজ হবে রিয়েল। তাহলে শেষমেশের ডায়াগ্রামটা কীভাবে হবে, মানে কীভাবে ইমেজটা তৈরি হবে ফর্ম হবে সেটা দেখাচ্ছি আমি একটু কীভাবে হবে। ধরো এখান থেকে রেটা যাবে গিয়ে এখান থেকে গিয়ে এই দিকে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু এদিকে যাবে না কারণ মিরর আছে, রিফ্লেক্ট করে এসে এইখানটাতে ইমেজ তৈরি করবে, এখানটাতে ইমেজ তৈরি করবে 20 সেমি সামনে, এইভাবে একটা ব্যাপার তৈরি হবে এখানে। এরপর রয়েছে 41-এর দাগের প্রশ্ন। বলছে এ স্টেপ ডাউন ট্রান্সফরমার কানেক্টেড টু অ্যান এসি মেন সাপ্লাই অফ 220 ভোল্ট ইজ মেড টু অপারেট অ্যাট 11 ভোল্ট 44 ওয়াট ল্যাম্প। আচ্ছা, ইগনোরিং পাওয়ার লসেস ইন দ্য ট্রান্সফরমার হোয়াট ইজ দ্য কারেন্ট ইন দ্য প্রাইমারি সার্কিট। ওকে, প্রাইমারি সার্কিটে কী পরিমাণ কারেন্ট হবে সেটা বের করতে হবে। আউটপুটে বলছে 44 ওয়াট তৈরি করতে, তো ঠিক আছে। আমরা যেহেতু এখানে পাওয়ার লসগুলোকে ধরে নিই, তার মানে এখানে ইনপুটে তুমি যাই পাওয়ার দিবে আউটপুটেই সেই পাওয়ারই পাবে, পি আউটপুট। এবার পাওয়ার সমান কী হয়, ভি ইন্টু আই, তাহলে প্রথমে এটা হবে ইনপুট ভোল্টেজ ইন্টু কারেন্ট, ইনপুট কারেন্ট প্রাইমারি কয়েলের, আর পি আউটপুটের মান দেওয়া আছে দেখো 44 ওয়াট, ভোল্টেজটার মান বলছে 220 দেওয়া আছে প্রাইমারি কয়েলে, এই আয়ের মানটাই জানি না, ইন্টু 44, খুব সহজ ব্যাপার এটা। তাহলে আয়ের মান হবে 44/220,
দেখো হিসাব করলে আসবে, হিসাব করলে ওই 0.2 অ্যাম্পিয়ার মতো কিছু আসবে। তাহলে অপশান অনুযায়ী 1 নম্বর যেটা আছে 0.2 অ্যাম্পিয়ার, ওটাই হবে সঠিক উত্তর, ওটাই হবে প্রাইমারি কয়েলের কারেন্ট। এরপর রয়েছে 42 দাগের প্রবলেম। এখানে দেখো একটা সার্কিট দেওয়া আছে, 3টে রোধ আছে এখানে R1 R2 R3। প্রশ্ন বের করতে বলছে দ্য রেশিও I3/I1। ওকে, যেহেতু এখানে দেখো প্যারালাল কানেক্ট আছে, তার মানে নিশ্চয়ই প্যারালালের ক্ষেত্রে আমরা নিয়ম জানি এর কারেন্টটা ডিফারেন্ট হয়, কিন্তু পোটেনশিয়াল দুজনেরই সেম হবে। এখানে এরও যা বিভব হবে এরও তা বিভব হবে, এটা বোঝা যায়। তাহলে ওই নিয়ম লাগিয়ে দিলে দেখো এখানে কারেন্ট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে রোধের সঙ্গে। তাহলে আমাকে যদি I3 মান বের করি, I3 আসবে ওর রোধ হচ্ছে উপরে R2, নিচে হচ্ছে R2 প্লাস R3 ইন্টু ইনিশিয়াল মানে আসছিল I1 কারেন্ট, তার এত ফ্র্যাকশানে ওখান দিয়ে যাবে। তাহলে এখান থেকে I3/I1 করলে আসবে দেখো R2 প্লাস R3। তাহলে অপশান অনুযায়ী এখানে যেগুলো আছে 2 নম্বর যে অপশানটা আছে R2 প্লাস R3, ওটাই হবে সঠিক উত্তর। এইবার 43 দাগের প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো একটু লেন্দি, বাট তোমরা চাইলে এগুলোকে অ্যাভয়েড করতে পারো, বাট আমরা এখানে ক্যালকুলেশন করব। একটা সূত্র দেওয়া আছে, F সমান আমরা জানি Q ইন্টু V ক্রস B হয়। সেখানে কিউর মান বলে দিয়েছে 1, আর ভির মানটা দেওয়া আছে, ভির মান আছে 2I 4J 6K, আর ফোর্সও বলে দিয়েছে 4I মাইনাস 20J প্লাস 12K। বের করতে কি বলছে, হোয়াট উইল বি দ্য কমপ্লিট এক্সপ্রেশন ফর বি, ম্যাগনেটিক ফিল্ড কত হবে। ঠিক আছে, যেহেতু সূত্র দেওয়া আছে দেখো, ওকে যদি আমি সেই ম্যাট্রিক্সের ক্রস গুণের নিয়মে ফেলাই, তাহলে আসবে কিউ ইন্টু সেই I J K করে, প্রথমে হচ্ছে ভির মান এটা 2 4 6 দেওয়া আছে, আর বির মানটা জানি না, বির মানটা ধরো এটা হবে BX, এটা BY, এটা BZ, এও দেওয়া আছে। এখানে জাস্ট একটা দুটো টার্ম একটু ভেরিফাই করে নিলেই হবে। এই যে অপশানগুলো দেওয়া আছে, এই যে অপশানগুলো আছে, এখান থেকে মানগুলো বসিয়ে নিলে একটু ভেরিফাই করে নিলেই হয়ে যাবে। আচ্ছা দেখো, প্রথমে এফ এর আয়ের কম্পোনেন্টে 4 আছে। আমি যদি এটাকে গুণ করি ম্যাট্রিক্সের গুণের নিয়মে, প্রথমে আই কম্পোনেন্টে কি আসে বলো তো, আই কম্পোনেন্টে আসবে 4BZ মাইনাস 6BY, এটা আসবে। তাহলে BZ আর BY এর মান বসিয়ে দেখো এই কম্বিনেশনগুলো থেকে। প্রথমটা দেখো, প্রথমে BZ এর মান আছে দেখো -6, শেষেটা থাকে সেটা Z এর কম্পোনেন্ট হয়। তাহলে -6 বসালে এখানে -6 ইন্টু 4, 6 4 -24, এটা আসবে -24, এটা আসবে -6 ইন্টু BY বলতে 8 আছে, 8 6 48, এটা বিয়োগ করলে তো হবেই না। তাহলে প্রথম অপশানটা হলো না, বাদ দাও। 2 নম্বর অপশানটা দেখা যাক। 2 নম্বর অপশানে BZ এর মান আছে 8, এখানে 8 আছে, তাহলে 8 4 32, -32 হলো, এটা মাইনাস আছে 6 6 প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হলো 36। দেখো 36 থেকে 32 বাদ দিলে +4 আসতেছে, তার মানে এই তো দেখো আয়ের সঙ্গে 4 মিলে গেছে ফোর্স। হ্যাঁ, এই দুয়েরটাই তোমরা প্রত্যেকটা এর পরে পরে গুণ করে নেবে, যে কম্পোনেন্ট কি এর কম্পোনেন্ট দেখবে দুয়েরটাই মিলে যাবে। কারণ যেহেতু দেখো প্রত্যেকটা কম্পোনেন্ট আলাদা আলাদা আছে, তার মানে ওটাই মিলতে হবে। কারণ আর তো প্রথমে আয়ের কম্পোনেন্টে আছে এইটাই, আর +6I, ওগুলো হবে না, 2 নম্বরটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, এরপর 44-এর প্রশ্ন আছে। 44-এর প্রশ্ন বলছে এ পার্টিকেল অফ মাস M ইজ প্রজেক্টেড উইথ এ ভেলোসিটি V, যার ফর্মুলা দেওয়া আছে V সমান হয় K ইন্টু VE। আচ্ছা, ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ, এখানে বলা আছে ভিটা হচ্ছে এসকেপ ভেলোসিটি জানি, দ্য ম্যাক্সিমাম হাইট অ্যাবভ দ্য সারফেস রিচ বাই দ্য পার্টিকেল ইজ। ওকে, ম্যাক্সিমাম কত হাইট উঠবে এটার একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে, তোমরা সেটা করতে পারো বা এমনি জেনারেলি করতে পারো। একটু লেন্দি হয় ক্যালকুলেশন, বাট চলে আসবে। ধরো হাফ অফ mv স্কোয়ার হয় কাইনেটিক এনার্জি, এখানে ভির জায়গায় হবে K ইন্টু VE তার স্কোয়ার,
মাইনাস, এবার সারফেসে পোটেনশিয়াল এনার্জি রাশিমালা হয় GMM/r, এইটা ওটা ইকুয়াল হবে একটা সার্টেন হাইটে কী পরিমাণ হয়, সার্টেন হাইটে হলে হয় GMM/r প্লাস এইচ হয়, তার সঙ্গে সমান। এটার দেখো একটু ক্যালকুলেশন করে নিতে হবে। এই যে ভিই এসকেপ ভেলোসিটি আমরা রাশিমালা জানি, আমি বলে দিচ্ছি কীভাবে করবে। ভি রাশিমালা হয় √2gm/r, তাহলে ওই ভি স্কোয়ারের জায়গায় বসালে হবে 2gm/r, ওখানে মান বসিয়ে দিবে। মান বসিয়ে দিলে দেখবে সবগুলোতে ওই জিএমএম একটা কমন যাবে, প্রত্যেকের কেটে যাবে। কেটে ওখান থেকে হিসাব করলে তুমি শেষমেশ যে ক্যালকুলেশন করলে পাবে স্মল এইচের মান। এর একটা স্ট্যান্ডার্ড রাশিমালাও হয়, শেষমেশ হিসাব করলে পাবে এইচের মান, সেটা হচ্ছে r(k²/1 - k²). এটা একটা স্ট্যান্ডার্ড হাইট হবে। তাহলে অপশান অনুযায়ী 4 নম্বর অপশানটা হবে সঠিক উত্তর। এরপর রয়েছে 45-এর প্রশ্ন, বলছে 27 ড্রপস অফ সেম সাইজ অফ চার্জ অ্যাট 220 ভোল্ট ইচ, মানে বলছে 27টা এমন বিন্দু আছে যাদের প্রত্যেকটার বিভব আছে 220 ভোল্ট করে। বলছে দে কম্বাইন টু এ ফর্ম অফ বিগার ড্রপ, তাদেরকে মিশিয়ে একটা বড় ড্রপ তৈরি করা হয়েছে। তাহলে বড় ড্রপের পোটেনশিয়াল কত হবে এটা বের করতে হবে। ঠিক আছে, আমরা পোটেনশিয়ালের রাশিমালা জানি ভি সমান হয় সামথিং কে কনস্ট্যান্ট ইন্টু Q/r, এইটা। তাহলে ধরো নতুন ড্রপের হবে সামথিং ভি প্রাইম হবে, তাহলে তারটা হবে কে ইন্টু চার্জ হবে 27টা যোগ হয়েছে মানে 27 কিউ হয়ে যাবে। কিন্তু রেডিয়াসটা কী হবে, রেডিয়াসটা ধরো বড় হাতের আর, তার রিলেশান কী আসবে? আচ্ছা, আয়তনটা সেম থাকবে, তাহলে বড় হাতের 4/3 পাই আর কিউব হলে ছোটোটা হবে ওটা 27 ইন্টু 4/3 পাই ছোটো হাতের আর কিউব। এই হিসাব বসালে দেখো আমি পাবো এখানে আর এর মান 3r এর সঙ্গে সমান। তাহলে এটা যদি এখানে বসিয়ে দিই তাহলে সেখানে আসবে কে ইন্টু 27 কিউ/3r, তাহলে 3 9 কাটবে, তার মানে আগে যা পোটেনশিয়াল ছিল তার 9 গুণ হবে। তাহলে 9 ইন্টু আগেরটা, আগে কত ছিল 220 করে হতো, তাহলে 220 ইন্টু 9 মানে হিসাব করলে আসবে দেখো 1980 ভোল্ট। তাহলে অপশান অনুযায়ী এখানে 4 নম্বর যে অপশানটা আছে 1980 ভোল্ট, ওটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, এরপর রয়েছে 46-এর দাগের প্রবলেম। এ বলছে সিরিজ এলসিএস সার্কিট আছে কানেক্টিং 5 হেনরি ইন্ডাক্টর, ইন্ডাক্টরের মান দেওয়া আছে, এল এর মান আছে 5, ক্যাপাসিটারের মান আছে সির মান আছে 80 মাইক্রোফ্যারাড, আর রোধের মান আছে 40 ওহম, কানেক্টেড টু 230 ভোল্ট ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি এসি সোর্স। দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য সোর্স ইজ দ্য পাওয়ার ট্রান্সফার টু দ্য সার্কিট ইজ হাফ অফ দ্য পাওয়ার। আচ্ছা, ঠিক আছে, হাফ অফ দ্য পাওয়ার কানেক্টিং ফ্রিকোয়েন্সি উইল বি, ফ্রিকোয়েন্সির মানটা বের করতে হবে। একে আমি ইনডাইরেক্টলি বের করব, তাহলে আমি আগে বের করি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কত হয়। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ω0 রাশিমালা হয় 1/√LC, তার যদি মান বসাই এল আর সির মান দেওয়া আছে এখানে, হিসাব করলে দেখো আসবে 50 রেডিয়ান পার সেকেন্ড আসবে, 50 আসবে তার মান। আর ডেল ওমেগা যদি বের করি তার রাশিমালা হয় R/L, রোধ বাই ইন্ডাক্টর, মান বসাও, দেখো 40/5 করে আসবে 8। এই ডেল ওমেগার মান 8 মানে তোমার যে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা আসবে সেটা তাদের গ্যাপ অবশ্যই 8-এর আসবে, তাদের ফ্রিকোয়েন্সির গ্যাপ অবশ্যই 8 রেডিয়ান পার সেকেন্ডে আসবে। তাহলে এখানে যে অপশানগুলো দেওয়া আছে দেখো কোনটাতে 8 হচ্ছে, প্রথমটা আছে 25 থেকে 75, না এর গ্যাপ অনেক বেশি, তারপরটা 50 থেকে 25 মানে এরও গ্যাপ 25, এটা হবে না। এটা দেখো 46 থেকে 54, হ্যাঁ এটা হয়ে যাবে, এর গ্যাপ 8 আছে। তাহলে অপশান 3 নম্বর যেটা আছে ওটাই হবে সঠিক উত্তর। এরপর 47-এর দাগের এ ইউনিফর্ম কন্ডাক্টিং ওয়্যার অফ লেন্থ 12A and resistance R is wound up as the current carrying coil in the shape of, আচ্ছা একটা তার আছে 12A দৈর্ঘ্য এবং তার রোধ আছে R, তাকে দুবার দুরকম শেপে করা হয়েছে। প্রথমে করা হয়েছে 1 নম্বরে অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অফ সাইড এ, আর একবার হচ্ছে স্কোয়ারে। তাহলে দুটার ক্ষেত্রে বের করতে হবে ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট কত করে হয়। ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। প্রথম তাহলে আগে ট্রায়াঙ্গেলটা করি। ধরো একটা ট্রায়াঙ্গেল আছে, তার প্রত্যেকটা বাহু আছে এ করে, তাহলে একটা পরিসীমা কত হবে 3A,
টোটালটা 3 হয়ে হচ্ছে। দেখো তার আছে মোট 12-এ, তার মানে নিশ্চয়ই ওকে 4 পাক লাগাতে হবে, তাহলে 4 3 12 মিলবে, নিশ্চয়ই এনের মান হবে 4টা পাক লাগাতে হবে। তাহলে সে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ফর্মুলা জানি, মিউর মান হয় NIA, এন এর মান 4, আয়ের মান দেওয়া আছে, আয়ের মান আই রাখো, আর এ বলতে এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে হবে। তাহলে আমি পারপেন্ডিকুলার ডিস্টেন্স ধরে নিই। তারপর বাহু যদি এ হয় তাহলে ওই লম্ব দূরত্ব কত হবে? বাহু যদি এ হয় তাহলে লম্ব দূরত্ব হবে, মানে আমি একবার এ বসিয়ে দিচ্ছি, তাহলে ওটা হবে √3/a হতো। তাহলে সূত্র অনুযায়ী এখানে হবে 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেটা করে দিয়েছি, 1/2 ইন্টু a ইন্টু √3a/2। দেখো ওটা একটু হিসাব করে নিলে মিউর মান যেটা শেষমেশ পাবো আমি, ওদিকে 2 করে কেটে যেত, তাহলে আসবে √3ia²। তাহলে অপশান অনুযায়ী দেখো যেটা 1 নম্বর অপশান আছে ওটাই মিলবে। তারপর এটা বের করারও দরকার নেই, তার আগেই মিলে যাচ্ছে। যেটা স্কোয়ার আছে তুমি স্কোয়ারটা একরকমভাবে বের করতে পারো, একটা স্কোয়ার ধরে নেবে, তার প্রত্যেকটা সাইড এ করে হবে, তাহলে তার 1 চক্কর লাগানোর জন্য তার দরকার 4a, তাহলে 12 করার জন্য 3 পাক লাগাতে হবে, তার এনের মান 3 হবে। তাহলে তার ক্ষেত্রে মিউ হবে NIA করে দিলে 3i², তার ক্ষেত্রে হবে এটা 3i²। এইভাবে তুমি এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টগুলো বের করতে পারবে। এরপর রয়েছে 48 দাগের প্রশ্ন, ফ্রম এ সার্কুলার রিং অফ মাস m অ্যান্ড রেডিয়াস করেসপন্ডিং টু এ 90 ডিগ্রি সেক্টর ইজ রিমুভড। ওকে, কি করেছে এখানে, একটা রিং মতো ছিল, তার 90 ডিগ্রি পোর্শান, মানে এই এতটা পোর্শান পুরো কেটে বাদ দিয়ে দিচ্ছে, তাহলে বাকি আছে আর বাকি অংশটা, তাহলে বাকি অংশের ভর কত হবে বলো তো? টোটালটার মাস যদি m হয় তাহলে এতটা বাদ দিয়ে দিলে বাকিটার মাস কত হবে? 3m/4 হবে, 3/4 অফ m হবে, এভাবে হবে। তাহলে তখন মোমেন্ট অফ ইনারশিয়া হবে mr², হয় m বলতে 3m/4 আর r বলতে r²। তাহলে দেখো mr²-এর 3/4 গুণ হচ্ছে, তাহলে অপশানগুলো অনুযায়ী প্রথম যেটা আছে 3/4, ওটাই হবে সঠিক উত্তর। এরপর রয়েছে 49 দাগের, টু কন্ডাক্টিং সার্কুলার লুপস অফ রেডিয়াস r1 and r2 আর প্লেসড ইন দ্য সেম প্লেন উইথ দেয়ার সেন্টার্স ইফ r1 বলছে ভেরি ভেরি গ্রেটার দেন r2 আছে, দুটো আছে, একটা এইভাবে একটা এইভাবে আছে। ঠিক ফিল্ড হয় দিস ইজ প্রপোর্শনাল টু 1/r, ধরো ছোটোটা বড়টার ক্ষেত্রে 1/r1, আর ফ্লাক্সটা যেটা আমরা ফাই সমান জানি হয় mi, ফাই সমান হয় mi, তাহলে ফাই প্রপোর্শনাল টু হবে r2² সঙ্গে, ছোটোটার ভিতরে যে রেডিয়াস আছে তার স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হবে। তাহলে এখানে যেটা বের করতে বলছিল মিউচুয়াল ইন্ডাকটেন্স m ইজ প্রপোর্শনাল টু হবে ডেফিনেটলি দেখা যাচ্ছে ফাই, মানে r2²/r1, r2²/r1। তাহলে অপশানগুলো অনুযায়ী r2² মানে এই যে 4 নম্বর যে অপশানটা আছে r2²/r1, এটাই হবে সঠিক উত্তর। এরপর রয়েছে নিট 2021-এর একদম ফিজিক্সের শেষ প্রশ্ন 50 দাগে, বলছে এই পার্টিকেল মুভিং ইন এ সার্কেল অফ রেডিয়াস r উইথ এ ইউনিফর্ম স্পিড টেকিং টাইম t টু কমপ্লিট 1 revolution. If this particle were projected with the same speed at an angle theta to the horizontal, the maximum height attained is equal to 4r. ম্যাক্সিমাম হাইট বলা আছে। তাহলে আমরা যে কোনো প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে আমরা যদি প্রথমে টাইম পিরিয়ড দেখি, টাইম পিরিয়ড হয় 2πr/v, এটা হয়। আবার ম্যাক্সিমাম হাইটের রাশিমালা জানি আমরা, ম্যাক্সিমাম হাইটের রাশিমালা এইচের রাশিমালা হয় v² যাই হোক, u² sin² θ/2g। ম্যাক্সিমাম হাইটের মান বলা আছে 4r, তাহলে 4r সমান, এটাকে v বলেই ধরে নিই, তাহলে এটাকে v ধরে নিলে এখান থেকে ভির মান কী আসে বলো তো? এই যে t সমান ছিল, ওখান থেকে ভির মান আসবে 2πr/t, সেটা এখানে এই u² বা v² জায়গায় বসিয়ে দিই, তাহলে ওটা আসবে 4π² ইন্টু উপরে হবে sin² θ/ নিচে হবে 2g ছিল, আর এই t² যাবে। তাহলে এখান থেকে দেখো সাইন থিটার মান কত আছে,
সাইন থিটা হলে এইটা এইদিকে আসবে, এটা নিচে নামবে। ওকে, তাহলে যেটা পাবে আমি এখানে লিখে দিচ্ছি একবারে, সাইন থিটার মান যেটা পাবে √2g t²/π² এইভাবে। তাহলে থিটার মান আসবে সাইন ইনভার্স হবে এইটা। দেখো অপশানগুলো অনুযায়ী 2g t²/π², এই যে 4 নম্বর যে অপশানটা আছে, 4 নম্বর যে অপশানটা আছে এটাই হবে সঠিক উত্তর। এই মোটামুটি ছিল তোমাদের 2021-এর নিটের ফিজিক্সের পেপারের কমপ্লিট সলিউশন। আশা করছি প্রত্যেকটা প্রশ্ন তোমরা স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে বুঝতে পারছো। যেহেতু এগুলো এমসিকিউ ছিল তাই আমরা অনেক শর্টকাট নিয়ম অ্যাপ্লাই করলাম এগুলো সমাধান করার জন্য, যাতে তোমরা খুব কম সময়ে এগুলো সলিউশন করতে পারো। আর এই ভিডিওগুলো তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো, তাতে এই ধরনের বিভিন্ন রকম কম্পারেটিভ এক্সাম সংক্রান্ত যাবতীয় আপডেটগুলো তোমরা এখানে পরপর পেতে থাকবে এবং তোমাদের কম্পারেটিভে প্রিপারেশান নিতে অনেক সুবিধা হবে। ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।